নিজেকে মিউট করে নে। কত ক্লাসে আজকে তো ভ্যাকসিন পড়াবো তোমাদেরকে না? স্ক্রিন শেয়ার আসতেছে। একটু একটু ওয়েট করো, আসতেছে না। এই না না, স্ক্রিন আসছে, সাউন্ড যাচ্ছে, সব যাচ্ছে, স্ক্রিনটা আসতেছে না। স্ক্রিনের সাথে কন্টাক্ট হচ্ছে তো, কিন্তু হচ্ছে স্ক্রিনটা আসতেছে না। যাও, 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 যাও। লেট হচ্ছে। ঠিক আছে, আসুক স্ক্রিনে, লেট আমার আসতে প্রবলেম। ওকে, কথা বলি, হ্যাঁ। গত ক্লাসে তোমাদের হচ্ছে আমি যে ফিবারের যে মেকানিজম পড়াচ্ছিলাম, তখন হচ্ছে একটু মানে বলছি, কমপ্লিটলি বলতে পারিনি না। শুনতে পাচ্ছো তোমরা? শুনছো তোমরা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ফিবারের মেকানিজমটা কমপ্লিট হয়েছিল না, যাক যতটুকু হয়েছে হয়েছে, কিন্তু আর একটু বাকি আছে, জাস্ট আমি একটু বলি। ফিবারটা কেন বেনিফিশিয়াল এই কথাটা বলতে পারিনি, বলা হয়েছিল না। হ্যাঁ, এটা লিখে রাখো, ভাইভাতে কোশ্চেন করে। এই স্লাইডটা পরে আমি দেখাবো, এখন হচ্ছে যেমন অন্যটা আমরা পড়ি, লাইনেই থাকো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ফিভারের কথাটা একটু আরেকবার শুনো তো, কালকে আমি ভালো করে বলতে পারিনি, তোমরাও শুনতে পারো নাই। ফিভারটা কি একটু বলছিলাম, শুনো, হ্যাঁ। শুনতেছো তোমরা? আচ্ছা, ফিভার কি বলছি বলছি, বডির লোকাল রেসপন্স হচ্ছে ইনফ্লামেশন, হ্যাঁ। এবং ওভারঅল বডির রেসপন্স বলছে ফিভার হচ্ছে বডির ওভারঅল সিস্টেমেটিক হচ্ছে রেসপন্স হচ্ছে ফিভার। ফিভার কি অ্যাবনর্মাল হাই টেম্পারেচার, বডির অ্যাবনর্মাল হাই টেম্পারেচারটাকে আমরা ফিভার বলতেছি। ঠিক আছে, ফিভার সাধারণত কেন হয়? যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল টক্সিন, এই সমস্ত কারণে মানে মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হওয়ার ফলেই হচ্ছে ফিভার হয়। ঠিক আছে। বডি টেম্পারেচার মেনটেন করে কে? বলছে যে হাইপোথ্যালামাস হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেটিং করে। হাইপোথ্যালামাস হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেট করে। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় বডির থার্মোস্ট্যাট। ঠিক আছে। নর্মাল টেম্পারেচার কত আমরা তো জানি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। যখন হচ্ছে কেউ হচ্ছে কোনো হচ্ছে এই হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন তাকে আমরা ফিভার বলবো। এই টেম্পারেচারটা কখন বাড়ে? যখন হচ্ছে কি হচ্ছে কোনো পার্সন বা কোনো কোনো অ্যানিমেল বা হিউম্যান যেই হচ্ছে কি কোনো অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হবে, তখন কি হবে বলছি, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে, লাইপোপলিস্যাকারাইড থাকে সেল ওয়ালের মধ্যে। এরকম বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন কারণে হচ্ছে কি হয়, যে বডি থেকে ফ্যাগোসাইটিক সেল গুলা হচ্ছে রিলিজিং হওয়া শুরু করে। যখন হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, তখন হচ্ছে কি করে, কজিং দ্য ফ্যাগোসাইটিক সেল বডি থেকে রিলিজ হওয়া শুরু করে। যখন ফ্যাগোসাইটিক সেল গুলো রিলিজিং হয়, এই ফ্যাগোসাইটিক সেল গুলা রিলিজ না, ফ্যাগোসাইটিক সেল গুলা অ্যাক্টিভেটেড হওয়া শুরু করে, ভুল বলছি, ফ্যাগোসাইটিক সেল গুলা অ্যাক্টিভেটেড হয়। ফ্যাগোসাইটিক সেল যদি অ্যাক্টিভেটেড হয়, তখন সেটা কি রিলিজ করে? বিভিন্ন ধরনের সাইটোকাইন্স বা হচ্ছে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স সেক্রেট করে। সাইটোকাইন্স এর মধ্যে মেইনলি কোনটা? ইন্টারলিউকিন 1। এই ইন্টারলিউকিন 1টা কি করে? হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে রিলিজিং করার জন্য হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন।
এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাই কি করে, বডি টেম্পারেচারটাকে মানে হাইপোথ্যালামাসের টেম্পারেচারটাকে রাইজ করে দেয়। হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা নর্মালের তুলনায় অনেক বেশি বাড়ে যায়, এটাকেই আমরা ফিভার বলবো। আবার কি বলছি, আরেক ধরনের সাইটোকাইন যেমন আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা কোথা থেকে, মাস্ট সেল থেকে এবং ম্যাক্রোফেজ থেকে সেক্রেট হয়, এটাও হচ্ছে কি ফিভারের জন্য রেসপন্সিবল। যেমন কি বলছে, একটা ইন্টারলিউকিন 1 হাইপোথ্যালামাসকে প্রোস্টাগ্ল্যান্ডিন সেক্রেট করতে পারে, সেরকম আলফা টিউমার নেক্রোসিস যেটা ফ্যাক্টর সেটাও হচ্ছে হাইপোথ্যালামাসকে প্রোস্টাগ্ল্যান্ডিন সেক্রেট করতে পারে, যার ফলে ফিভার হয়। যখন ফিভার হয় তখন কি হয়, প্রথমে কি হয়, হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা বেড়ে যায়। এই জন্য হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা বেড়ে যায়, কিন্তু বডি টেম্পারেচারটা ততক্ষণও বাড়ে না। প্রথমে কি হয়, হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা বাড়ে যায়, কিন্তু বডি টেম্পারেচারটা সেই পর্যন্ত তত মানে অত দ্রুত অ্যাডজাস্ট করতে পারে না বডি টেম্পারেচারটা। এখন বডি টেম্পারেচারটা হাইপোথ্যালামাসের নরমালি কি, হাইপোথ্যালামাস যেহেতু বডি টেম্পারেচার মেইনটেইন করে, হাইপোথ্যালামাসের টেম্পারেচার বেড়ে গেছে কিন্তু বডি টেম্পারেচারটা এখনো বাড়েনি, যার ফলে কি হয়, বডি টেম্পারেচার বডিটা তখন হচ্ছে কি হয়, ভেসেল গুলা কনস্ট্রিক্টেড হয় এবং মেটাবলিজমটা বাড়ে যায়, যার ফলে শরীরটা কি শিভারিং হয়। শিভারিং মানে কাঁপে। মানে কিসের জন্য কাঁপতে থাকে, কারণ হচ্ছে হাইপোথ্যালামাসের টেম্পারেচার বেশি আছে, বডি টেম্পারেচারটা এখনো বেশি হয়নি। এই জন্য শরীর কি হয়, শিভারিং হয়, বডির মেটাবলিজমটা বেড়ে যায়, ভেসল গুলা কনস্ট্রিক্টেড হয়ে যায়। এই জন্য টেম্পারেচারটাকে, বডি টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য তখন কি হয়, যখন মানুষের জ্বর আসে তখন দেখো না শরীরটা হচ্ছে কাঁপতে থাকে, আমরা অনেক বেশি কাঁথা টাথা সব গায়ে দিয়ে শরীরের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে থাকে বডি। এই সময় কি হয়, বডি সারাউন্ডিংটা বলছে কোল্ড, আমরা একটা ঠান্ডা অনুভব করি। এই কন্ডিশনটাকে আমরা কি বলতে পারি, এই যে কন্ডিশন বডি টেম্পারেচারটা মেনটেন করার জন্য যে শিভারিং হয়, শরীরটা ঠান্ডা হয়ে থাকে, এটাকে আমরা চিল বলবো, চিল। হ্যাঁ, কিন্তু এক পর্যায়ে হয় কি, এরকম করতে করতে থার্মোস্ট্যাটের সাথে হাইপোথ্যালামাসের সাথে বডি টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে যায় মানে কি, পুরা বডি টেম্পারেচারটাই বেড়ে যায়, মানে নর্মাল হচ্ছে 100 থাকা, 101 102 এরকম হয়ে যায়, 98 থাকার কথা ছিল বেড়ে যায়। এইটাকেই আমরা ফিভার বলবো। যখন বডি টেম্পারেচার হাইপোথ্যালামাসের টেম্পারেচার দুইটাই এক হয়ে যায়, তখন আর আমাদের কিন্তু অত কষ্ট হয় না, অত শরীর কাঁপে না কিন্তু, কারণ তখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকেই আমরা ফিভার বলবো। এটা কতক্ষণ পর্যন্ত মেনটেন হইতে থাকে বলছে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে ইন্টারলিউকিন 1 সেক্রেটেড হতে থাকে ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা মেনটেন হইতে থাকে। যখন থার্মোস্ট্যাটটা হচ্ছে কি, এই টেম্পারেচারটা কখন কমে যায়, যখন বলছে তার থার্মোস্ট্যাট দেন রিসেট 37°C, ইন্টারলিউকিন 1 এর কার্যক্রম যখন শেষ হওয়া শুরু হয়ে যায়, তখন কি হয়, টেম্পারেচারটা কমা শুরু করে। হ্যাঁ, এই কমা শুরু করলে কি হবে, ইনফেকশনটাও সাবসাইড হয়ে যাবে, ইনফেকশনটাও আর থাকবে না, অর্গানিজমের পরিমাণ কমে যাবে, তারপর ইন্টারলিউকিন আর সেক্রেটেড হচ্ছে না, এরপরে থার্মোস্ট্যাটের টেম্পারেচারটা নর্মাল হয়ে আসবে। যখন বডি হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা নর্মাল হয়ে যাবে, এখন আবার শরীরের টেম্পারেচারটা বেশি আছে, এক্ষেত্রে কি করবে, তখন কি হয়, শরীরের টেম্পারেচার বেশি, হাইপোথ্যালামাসের টেম্পারেচার কম। এটা এই মুহূর্তে কি হয় দেখো, যখন জ্বর ছাড়া শুরু করে তখন আমাদের কি হয়, ঘামা শুরু করে শরীর, মানে সোয়েট গ্ল্যান্ড গুলাচ্ছে কি করে, মানে সোয়েটিং হয়। হ্যাঁ, সোয়েটিং হইতে থাকে এবং স্কিনটা মানে আস্তে আস্তে হচ্ছে নর্মাল হয়। তো যখন ঘামা শুরু হয়ে যায়, ঘাম বের হয়ে যায়, তখন কি হয়, শরীরটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। এই যখন শরীরের টেম্পারেচারটা কমে যায়, তখন তাকে আমরা বলতে পারি ক্রাইসিস। যখন শরীরের টেম্পারেচার, বডির হাইপোথ্যালামাসের টেম্পারেচার বেশি থাকে, শরীরের টেম্পারেচার কম থাকে, তখন তাকে আমরা চিল বলছি। যখন হাইপোথ্যালামাসের টেম্পারেচার কমে গেছে, বডি টেম্পারেচার এখনো বেশি আছে, তখন তাকে আমরা বলতেছি ক্রাইসিস। যখন ইন্টারলিউকিনের পরিমাণ কমে যাবে প্লাস ইনফেকশনটা সাবসাইড হয়ে যাবে, তখনই হাইপোথ্যালামাসের টেম্পারেচার কমে যাবে, আলটিমেটলি সোয়েটিং এর মাধ্যমে বডি টেম্পারেচারটাও স্বাভাবিক হয়ে আসবে। এইভাবে হচ্ছে ফিভারের মেকানিজম। আসলে কি এটা কখন কমবে, যখন আমরা কি অ্যান্টিবায়োটিক ড্রাগ নিব তখন না তার জ্বর কমা শুরু করে, তাই না? ন্যাচারালি তো সেটাই। কি হয়, আবার কি হয়, আমরা মাথায় পানি দিতে থাকি, মাথায় পানি দিলে কি হয়, হাইপোথ্যালামাসের টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে, এই জন্য মাথায় পানি দিতে বলে। হ্যাঁ, কারণ হচ্ছে হাইপোথ্যালামাস কোথায় থাকে, ব্রেনের ফ্রন্টে থাকে না। এইভাবে হচ্ছে ফিভার মেকানিজম। তোমাদের তো মেডিসিনে আরো ভালো করে পড়ানোর কথা ছিল। আচ্ছা, যাই হোক, ফিভারটা কেন বেনিফিশিয়াল বলছি, ফিভারটা এই জন্যই বেনিফিশিয়াল, এই কথাটা শুনে রাখো। বলছে আপ টু সার্টেন পয়েন্ট ফিভার ইজ কনসিডারেড ডিফেন্সিভ এগেইনস্ট ডিজিজ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিভার হচ্ছে একটা ডিফেন্স করে। কিভাবে করে, যখন ইন্টারলিউকিন 1 সেক্রেটেড হতে থাকে তখন কি হয়, টি সেল গুলা অ্যাক্টিভেটেড থাকে, টি সেল অ্যাক্টিভেটেড থাকে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড থাকে, যার ফলে কি হয়, এগুলা অর্গানিজমকে ইনগাল্ফ করে ফেলতে পারে। এই জন্য বলছে হাই বডি টেম্পারেচার ইন্টেন্সিফাই দ্য ইফেক্ট অফ অ্যান্টিভাইরাল
ইন্টারফেরন্স, যখন হাই টেম্পারেচার থাকে এরা কি করে, অ্যান্টিভাইরাল ইন্টারফেরন কি বলছি, ইন্টারফেরন কি, যেটা ভাইরাসকে মারতে সাহায্য করে। ঠিক আছে, এটা আবার কি করে, ইনক্রিজ হাই ফিভার করে, ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ট্রান্সফারিন। যখন ফিভার থাকে তখন সেটা ট্রান্সফারিনের পরিমাণটাকে বাড়ায় দেয়। হোয়াট ইজ ট্রান্সফারিন, এটা তোমাদের ক্লাসে বলছিলাম। ট্রান্সফারিন কি, ট্রান্সফারিন হচ্ছে আয়রন বাইন্ডিং প্রোটিন which maintain the temperature of the বডি। বডি টেম্পারেচার মেনটেন করে হচ্ছে ট্রান্সফারিন। ট্রান্সফারিন যখন হচ্ছে সোয়েট গ্ল্যান্ড থেকে সেক্রেট হয়, ট্রান্সফারিন কি করে, বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। কি, সেটা হচ্ছে এক ধরনের আয়রন বাইন্ডিং প্রোটিন। যদি এটা হচ্ছে আয়রন হচ্ছে কি, এটা হচ্ছে আয়রন লেভেলটাকে কমায় দেয়। যদি বডির আয়রন লেভেলটা কমে যায় তাহলে কি হবে, মাইক্রো অর্গানিজমের জন্য এটা আর সুইটেবল হবে না। কারণ কি, মাইক্রোবস গুলা আয়রনের উপস্থিতিতে ভালো বংশ বিস্তার করতে পারে। যখন একটা মিডিয়ার মধ্যে আয়রনের লেভেল কমায় দেওয়া হবে তখন কি হবে, অর্গানিজম আর ভালো মতো বেঁচে থাকতে পারবে না, রেপ্লিকেট করতে পারবে না। তাহলে এই জন্যই ফিভারটা বেনিফিশিয়াল, এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, এটা কি করে, অ্যান্টিভাইরাল ইন্টারফেরনটাকে বাড়ায় দেয়। এই যে যখন হচ্ছে কি হয়, ইন্টারলিউকিন 1 সিক্রেট হয় তখন হচ্ছে কি টি সেলের কার্যকারিতাটা বেড়ে যায়, ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, ট্রান্সফারিন সেক্রেট হয়। এই জন্য ফিভার হচ্ছে বেনিফিশিয়াল। এখন আর কারো প্রশ্ন আছে? ম্যাডাম, হাইপোথ্যালামাসের টেম্পারেচার যখন কম থাকবে আর বডি টেম্পারেচারে যখন বেশি থাকবে তখন ওইটাকে কি যেন বললেন? ক্রাইসিস, ক্রাইসিস, CRISIS। হ্যাঁ, জি ম্যাডাম, বুঝছো? বুঝছি। একটা হচ্ছে চিল ঠান্ডা, একটা ক্রাইসিস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আর চিলটাই তো তোমাদের, শিভারিং বলেন না ম্যাডাম? হ্যাঁ ওইটাই তো ম্যাডাম শিভারিং বলেন না চিলটা? হ্যাঁ হ্যাঁ, শিভারিং, শিভারিং মানে কি, কাঁপতে থাকে, শরীরটা কাঁপতে থাকে, এটা হচ্ছে শিভারিং। আর এই যে তখন যে বডি কন্ডিশনটা থাকে সেটাকে আমরা বলতেছি যে মানে কাঁপতে থাকে, মানে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এটাকে আমরা বলছি হচ্ছে চিল, চিল। যখন শিভারিং হয়, শিভারিং মানে তো কাঁপা, সাধারণত জ্বর হলে তো কাঁপেই সবাই, তাই না? হ্যাঁ, যে যখন শিভারিং হইতে থাকে, আমরা কাঁপতে থাকি, তখন কি হিট জেনারেটেড হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি কি চিল। আর বডিটা ঠান্ডা থাকে এই জন্য এটাকে আমরা চিল বলতেছি। আর যখন কাঁপতে থাকে আস্তে আস্তে টেম্পারেচার, বডি টেম্পারেচারটা হাইপোথ্যালামাসের টেম্পারেচারের সাথে সেট হয়ে যায়, মানে দুইটাই একসাথে সমানভাবে বাড়তে থাকে। ঠিক আছে, আমরা আজকে ভ্যাকসিন পড়াই। হ্যাঁ, তাহলে শুনো, তোমাদের আর কিন্তু সমস্যা নাই। আমি অনেক কিছু চেষ্টা করে তোমাদেরকে বুঝাই দিছি, যেমন নন স্পেসিফিক ইমিউনো রেসপন্সের আর কোনো কিছু বাকি নাই। আমার কাছে আরেকবার শুনো। ইনফ্লামেশন, প্রথমে কি বলছি, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, স্কিন আর মিউকাস মেমব্রেনের ফিজিক্যাল কেমিক্যাল ব্যারিয়ার কিভাবে হেল্প করে সেটাও বলছি। ফ্যাগোসাইটোসিস কিভাবে হেল্প করে সেটাও হয়েছে। তারপরে হচ্ছে আমরা কি পড়ছি, হচ্ছে কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে সেটাও হয়েছে। ইনফ্লামেশন কিভাবে বডির জন্য উপকার সেটাও আমরা পড়ছি। ফিভারটা কেন বেনিফিশিয়াল সেটাও আমরা পড়লাম। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিক কিভাবে কাজ করে সেটাও আমি বলছি, তাই না? আর একটা কি, ন্যাচারাল কিলার সেল কিভাবে কাজ করে সেটাও বলা হয়েছে। তাহলে তো আর কারো প্রবলেম নাই ইনশাল্লাহ, আমার মনে হয় সবাই শুনছো। আর স্পেসিফিক ইমিউনো রেসপন্সের অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কেও হয়ে গেছে। আজকে আমরা পড়বো হলো ভ্যাকসিন। আসো, হোয়াট ইজ ভ্যাকসিন, ভ্যাকসিন কি আমরা পড়ি। ভ্যাকসিন কি আমরা শুনতেছো তোমরা, রেসপন্স করো। জি ম্যাডাম, জি ম্যাম, শুনতেছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ভ্যাকসিন, আমরা আজকে ভ্যাকসিন সম্পর্কে পড়বো। এখানে লেখা আছে ভ্যাকসিন ইজ এ সাসপেনশন অফ মাইক্রো অর্গানিজম or portion of microbes which is induced to produce immunity. ভ্যাকসিনটা কি বলছি, সাসপেনশন অফ মাইক্রো অর্গানিজম আর পোর্শন অফ মাইক্রো অর্গানিজম। একটা মাইক্রো অর্গানিজমের সাসপেনশন হতে পারে, পোর্শন হতে পারে, হুইচ ইজ ইন্ডিউসড টু প্রডিউস ইমিউনিটি। এটা ডেফিনেশন ভালো না, আমি একটা ভালো ডেফিনেশন দিব, সেটা শুনবা। ভ্যাকসিনটা কি বলছে, নরমালি কি ভ্যাকসিন কি, অ্যান্টিজেনিক প্রিপারেশন। যে কোনো মাইক্রো অর্গানিজমই হচ্ছে যদি আমরা হচ্ছে ইউজ করি একটা প্রিপারেশন, সেটাই ভ্যাকসিন। এখন কি মাইক্রো অর্গানিজম ইউজ করলেই ভ্যাকসিন হবে না, যেটা বডিতে ইনডিউস করলে বডি ইমিউনো রেসপন্স করবে সেটাই হলো ভ্যাকসিন। এখন একটা যদি আমি নর্মাল কথা বলি, অ্যান্টিজেন, অ্যান্টিজেনই তো মাইক্রো অর্গানিজম, তাহলে অ্যান্টিজেন কি ভ্যাকসিন? কারণ হচ্ছে কি, আচ্ছা পরে বলি একটু। অ্যান্টিজেন কি, একটা শরীরে যখন অ্যান্টিজেন ঢুকবে তখন সে কি করতে পারে বলো তো, একটা বডিতে যদি অ্যান্টিজেন ঢুকে সে কি করবে, বডিতে অ্যান্টিজেন ঢুক, হ্যাঁ বডি নরমালি ইমিউনিটিকে
সার্কুলেট করবে। গুড। একটা অ্যান্টিজেন যখন শরীরে ঢুকবে, বলছি না অ্যান্টিজেন ইজ a protein or large polysaccharide when introduced into the body stimulate the immunoresponse and stimulate the immunocells and provoke the immunoresponse। মানে একটা অ্যান্টিজেন হচ্ছে একটা যখন বডিতে ঢুকবে ইমিউনো সিস্টেম সেলগুলোকে কি করবে, স্টিমুলেশন করবে কিসের জন্য, ইমিউনো রেসপন্স করার জন্য, তাই না? তাহলে অ্যান্টিজেন ঢুকে অবশ্যই ইমিউনো রেসপন্স করে, আবার সেটা না করে ক্ষতিও তো করে, তাই না? যখন একটা ধরো সালমোনেলা গলায় শিগেলা বডিতে ঢুকলো, কি করে, রোগ করে না? সালমোনেলা ঢুকে কি করে, সালমোনেলা টাইফি করে, টাইফয়েড করে, তারপর ইকোলাই ঢুকে ধরো হচ্ছে ডিসেন্ট্রি ডায়রিয়া করলো। তাহলে কি অ্যান্টিজেন শরীরে যখন ঢুকবে তখন সে দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে রোগ তৈরি করবে প্লাস হলো ইমিউনিটিও ডেভেলপ করবে। যেমন হচ্ছে ক্লাসিফিকেশন পড়াইলাম যে ধরো ন্যাচারালি অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি, অর্গানিজম ঢুকলো বডিতে, তার এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হইলো। কিন্তু আগে যখন অর্গানিজম শরীরে ঢুকবে সে তো আগে রোগ তৈরি করবে, তারপরে তো সে ইমিউনিটি করবে। তাহলে অ্যান্টিজেন বডিতে রোগও তৈরি করে প্লাস ইমিউনিটিও তৈরি করে। কিন্তু একটা ভ্যাকসিন অবশ্যই একটা অ্যান্টিজেনিক প্রিপারেশন, কিন্তু এটা কখনো বডিতে রোগ তৈরি করবে না, বরঞ্চ এটা রোগের এগেইনস্টে প্রোটেকশন দিবে। তার মানে একটা ভ্যাকসিনের অবশ্যই প্রোটেকটিভ লেভেল থাকতে হবে, প্রোটেকটিভ লেভেল থাকতে হবে। প্রোটেকটিভ লেভেল মানে কি, এটা বডিতে ঢোকার পরে অবশ্যই বডিকে প্রোটেকশন দিবে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার ফলে যদি প্রোটেকশন না হয়ে ডিজিজই হয়ে গেল, তাহলে সেটা কি ভ্যাকসিন হলো? সেটা ভ্যাকসিন না। তাহলে বুঝছো ভ্যাকসিন আর অ্যান্টিজেন, পরীক্ষায় সব সময় এটা ধরে ভ্যাকসিন আর অ্যান্টিজেনের পার্থক্য বলো। অ্যান্টিজেন বডিতে রোগও তৈরি করতে পারে, প্রোটেকশনও দিতে পারে, কিন্তু ভ্যাকসিন অবশ্যই প্রোটেকশন লেভেল অফ অ্যান্টিবডি প্রডিউস করবে ভ্যাকসিন দেওয়ার ফলে। এখন আমরা ডেফিনেশন শুনি, হ্যাঁ? এখন কি বলি, what is vaccine? A vaccine is an antigenic substance. Vaccine is an antigenic substance from the causative agent of a disease used to provide immunity against one or more disease. তাহলে কি, a vaccine is an antigenic substance prepared from the causative agent of a disease, prepared from the causative agent of a disease used to provide immunity against one or more disease. তাহলে ভ্যাকসিন কি, একটা অ্যান্টিজেনিক সাবস্টেন্স, অ্যান্টিজেনিক প্রিপারেশন, যেটা একটা ডিজিজ থেকে, ডিজিজের কজাল এজেন্ট থেকে তৈরি করা হয়, সেটা বডিতে ওয়ান অর মোর ডিজিজ মানে একটা ডিজিজ হতে পারে অথবা বেশি হতে পারে। কিছু কিছু ভ্যাকসিন আছে যেটা একসাথে 2-3টা রোগের ক্ষেত্রে ইমিউনিটি দেয়, সেই জন্য বলছে অন অর মোর ডিজিজ, একটাও হতে পারে দুইটাও হতে পারে, ঠিক আছে? তাহলে ভ্যাকসিনে আমরা কি বলবো, অ্যান্টিজেনিক সাবস্টেন্স প্রিপেয়ার্ড ফ্রম দ্য পজিটিভ এজেন্ট অফ এ ডিজিজ। আবার এটাও বলতে পারি ভ্যাকসিন ইজ এ বায়োলজিক্যাল প্রিপারেশন, একই কথা, বায়োলজিক্যাল প্রিপারেশন বলে অতটা স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু অ্যান্টিজেনিক প্রিপারেশন বা অ্যান্টিজেনিক সাবস্টেন্স বললে এর মানটা একটু বাড়ে। তাহলে শুনছো সবাই তোমরা ভ্যাকসিনের ডেফিনেশন? বুঝছো ভ্যাকসিন কি? ভ্যাকসিন যখন শরীরে যাবে অবশ্যই তাকে একটা প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে? আর প্রোটেকশন যদি না দেয় তাহলে সেটা ভ্যাকসিন হলো না, সেটা হচ্ছে ক্ষতির কারণ হয়ে গেল। এখন ভ্যাকসিন কি কি ধরনের হতে পারে? এই ভ্যাকসিন মে টিপিক্যালি কন্টেন এজেন্ট, যেটা হচ্ছে রিজেম্বল টু ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম, এটা হতে পারে হোল অর্গানিজম, হতে পারে পার্টস অফ দ্য অর্গানিজম, হতে পারে অথবা টক্সিন হইতে পারে, অথবা সারফেস প্রোটিন হতে পারে। ভ্যাকসিন কি কিভাবে হতে পারে, একটা সম্পূর্ণ মাইক্রো অর্গানিজম হতে পারে, মাইক্রো অর্গানিজমের পার্টস হতে পারে, অথবা মাইক্রো অর্গানিজমের টক্সিন হতে পারে, অথবা সারফেস প্রোটিনও হতে পারে। এই সমস্ত জিনিস দ্বারা ভ্যাকসিন প্রিপারেশন করা হয়। ভ্যাকসিন ফার্স্টলি কে কোন সায়েন্টিস্ট করছে? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার হচ্ছে কি করছে, 1798 সালে এডওয়ার্ড জেনার প্রথমে কাউ পক্স আর স্মল পক্স, একটা কাউয়ের ক্ষেত্রে দেখছিল যে পক্স বা স্মল পক্স দেখছিল, যেটার নাম তিনি দিয়েছিলেন হচ্ছে ভেরিওলা ভ্যাকসিনি। ভেরিওলা ভ্যাকসিনি, ভেরিওলা মানে ভ্যাকসিন আর ভ্যাকসিনি মানে ভ্যাকসিনেশন। এডওয়ার্ড জেনার 1798 সালে প্রথম কাউ পক্স এর ভ্যাকসিন সে হচ্ছে আবিষ্কার করছিল, যার নাম দিয়েছিল হচ্ছে ভেরিওলা ভ্যাকসিনি, ঠিক আছে? এডওয়ার্ড জেনার। এরপরে লুই পাস্তুর করছে, ঠিক আছে? আসো এখন আমরা বলি ভ্যাকসিনের টাইপ। ভ্যাকসিন কত ধরনের হতে পারে? ভ্যাকসিনের অনেক টাইপ আছে, আমরা একটু শুনি। ভ্যাকসিনের প্রথম আমরা একটু শুনি ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন কাকে বলে? ঠিক আছে, ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন বলছে when the whole organism
বা microorganism like virus, bacteria are used for the production of vaccine are called the first generation vaccine. যখন সম্পূর্ণ মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করে ভ্যাকসিন প্রিপারেশন করা হবে তাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। When the whole microorganism like virus, bacteria are used for the production of vaccine are called the first generation vaccine. যখন সম্পূর্ণ মাইক্রো অর্গানিজমটাকে ভ্যাকসিন প্রিপারেশনের জন্য ইউজ করা হবে তাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। এটা লাইভ হতে পারে, অ্যাটিনুয়েটেড হতে পারে, কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড হতে পারে। ভ্যাকসিন সাধারণত কি কি হয় জানো? লাইভ ভ্যাকসিন হয়, কিল্ড ভ্যাকসিন হয়, অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন হয়, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হয়। এগুলো আমি আস্তে আস্তে বলবো। তাহলে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন কি? যখন সম্পূর্ণ মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করা হয় ভ্যাকসিন প্রিপারেশনের জন্য তাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। ঠিক আছে, এখন লাইভ ভ্যাকসিন কি, কিল ভ্যাকসিন কি সেটা সম্পর্কে একটু বলছে। লাইভ ভ্যাকসিন হচ্ছে কি? লাইভ ভ্যাকসিন হচ্ছে যে লাইভ ভ্যাকসিন অ্যাক্ট অ্যাজ ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন and stimulate immune response by cell mediated immunity. আমরা তো এতদিনে জানি, তাই না? ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনের সাথে কোন টি সেল কাজ করে? সেল মেডিয়েটেড সাইটোটক্সিক, মানে টি সেল, সাইটোটক্সিক টি সেলটা ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনের সাথে কাজ করে, তাই না? আর হেল্পার টি সেলটা কার সাথে কাজ করে বলতো? এক্সট্রা সেলুলার অ্যান্টিজেনের সাথে কাজ করে। আগের পরে একটু রিভাইজ করলাম, তোমাদেরকে মাঝে মাঝে ধরতে হবে। হ্যাঁ, এখন একটু বলি লাইভ আর অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। সরি, লাইভ ভ্যাকসিন কি বলছি? লাইভ ভ্যাকসিন হচ্ছে কি? লাইভ ভ্যাকসিন প্রোডিউস দ্য অ্যান্টিবডি বাই সাইটোটক্সিক টি সেল। দ্যাট মিনস লাইভ ভ্যাকসিন অ্যাক্ট অ্যাজ ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনস which activate the macrophage. বলছে লাইভ ভ্যাকসিনটা কি? লাইভ ভ্যাকসিনটা হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এটা সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ করে। আর সাইটোটক্সিক টি সেলটা কি করে? ম্যাক্রোফেজকে স্টিমুলেট করে। তখন এই ম্যাক্রোফেজটা যখন স্টিমুলেটেড হয় তখন কি করে? এই ভ্যাকসিনটাকে ইনগালফ করে ফেলে। যখন ভ্যাকসিন মানে অ্যান্টিজেনটাকে ইনগালফ করে ফেলবে তখন কি হবে? সেটা সেক্রেট করবে সাইটোকাইনস। আর এই সাইটোকাইনসটাই কি করবে? এই সাইটোকাইনসটার সাথে যখন এটা কি করবে? এটা প্রোডিউসড অ্যান্টিবডি তৈরি করবে বাই সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, সাইটোটক্সিক টি সেলের সাথে, টি সেলের সাথে এটা কাজ করবে। ঠিক আছে, টি সেল যখন অ্যাক্টিভেটেড হবে, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়ে এটা তো দুই ধরনের কাজ করতে পারে। একটা কি করে? সেলটাকে লাইসিসও করে দিতে পারে, আবার হচ্ছে কি হেল্পার টি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডিও প্রোডাকশন করতে পারে। এখন বলছে যে লাইভ ভ্যাকসিন, এখন কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিনটা কি? আবার হচ্ছে কি, বাট ইন কেস অফ কি বলছে? ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড লাইভ ভ্যাকসিন, আর একটা কি বলছি? কিল ভ্যাকসিন, আর একটা বলছি অ্যাটিনুয়েটেড, আর একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এগুলো আস্তে আস্তে বলবো। লাইভ মানে কি? যে যখন মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করা হবে সে জীবিত থাকবে। কিল্ড মানে কি? যে মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করা হবে তাকে মেরে ফেলে ভ্যাকসিন প্রিপারেশন করা হবে। ইনঅ্যাক্টিভেটেড মানে কি? ইনঅ্যাক্টিভেটেড মানে মাইক্রো অর্গানিজমের কার্যকারিতাটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কিন্তু এটাকে মেরে ফেলা হয়নি। মনে করো হচ্ছে কি বলবো? ইনঅ্যাক্টিভ। নরমালি একটা যে কোনো মাইক্রো অর্গানিজম ধরো অ্যাক্টিভ আছে, সেটাকে তার কার্যকরী ক্ষমতা কমানোর জন্য তাকে একটা অন্য পাত্রে রাখে দেওয়া হলো। নরমালি সালমোনেলা গ্রো করে এসএস আগারে, এখন এখানে সবচেয়ে ভালো থাকে। এখন তাকে যদি এসএস আগার না দিয়ে যদি ইএমবি আগার দিয়ে দেয় তাহলে কি হবে? ইএমবি আগারে তো সে গ্রো করবে কিন্তু তার যে মানে স্ট্যাবিলিটি ছিল সেটা কমে যাবে, মানে তার হচ্ছে একটু তাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হলো। লাইভ মানে সম্পূর্ণ অর্গানিজম, যে এখন অর্গানিজমটা পুরা বেঁচে থাকবে। কিল্ড মানে অর্গানিজমটাকে মেরে ফেলা হবে। ইনঅ্যাক্টিভেটেড মানে তার কার্যকারিতাটাকে একটু কমায় ফেলা হবে। আর অ্যাটিনুয়েটেড মানে তাকে হচ্ছে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া, অ্যাটিনুয়েশন করে দেওয়া। নরমালি মনে করো সে হচ্ছে ডগে গ্রো করে, আমরা এখন তাকে ডগ থেকে না নিয়ে পিজিয়নে নিয়ে গেলাম, তার মানে কি? তাকে অ্যাটিনুয়েশন করে দিলাম। ঠিক আছে, শুনতেছো তোমরা? শুনতেছো তোমরা? শুনতে পাচ্ছি। কষ্ট লাগতেছে? আচ্ছা, এখন কিল্ডের ক্ষেত্রে বলছি, কিল্ড হচ্ছে ভ্যাকসিন কাজ করে কার সাথে? এক্সট্রা সেলুলার অ্যান্টিজেনের সাথে। এই এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন কি করবে? কার সাথে কাজ করবে? CD4 এর সাথে কাজ করবে। হেল্পার টি সেলের CD4 এর সাথে কাজ করবে। তাই বুঝছো, কিল্ড ভ্যাকসিনটা হচ্ছে এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, যেটা এক্সট্রা সেলুলার অ্যান্টিজেনটা কি করবে? হেল্পার টি সেলের CD4 এর সাথে বাইন্ড আপ হবে। ভ্যাকসিন মানে অ্যান্টিজেন, যখন অ্যান্টিজেন শরীরে ঢুকবে তখন তো এইসব
টি সেল বি সেলের ফাংশন শুরু হবে, তারপরে না অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তাই বলছি লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে এটা ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটা সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ করে। কিন্তু আমি যদি ভ্যাকসিনটা কিল্ড দেই তখন সেটা কার সাথে কাজ করবে, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং এটা হেল্পার টি সেলের CD4 এর সাথে ওয়ার্ক করবে। থাক, ঠিক আছে, শেষ। এখন আপাতত এতটুকু থাক। এখন আমরা সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন শুনি। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন অথবা সাব ইউনিট ভ্যাকসিন। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন কি বলছি, যখন সম্পূর্ণ মাইক্রো অর্গানিজম দিয়ে যে ভ্যাকসিন প্রিপারেশন করা হবে সেটাকে আমরা ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন বলবো। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন কি, when the parts of the microbes or sub-unit of the microorganism are used for the production of vaccine is called the second generation vaccine. যখন একটা মাইক্রো অর্গানিজমের পার্টটাকে ভ্যাকসিন হিসেবে প্রিপারেশন করা হবে, যেমন একটা ব্যাকটেরিয়ার পিলাই থাকতে পারে, সেল ওয়াল থাকতে পারে, ফ্লাজেলা থাকতে পারে, ফিমরি থাকতে পারে, যখন পার্টস অফ দা মাইক্রো অর্গানিজম নিয়ে ভ্যাকসিন প্রিপারেশন করা হবে তাকে আমরা বলবো সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন যেমন বলছে পিলাই, পিলাই কি একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, পিলাইটার ফাংশন কি, পিলাইটা হচ্ছে প্যাথোজেনিক স্ট্রাকচার অফ এ বডি, পিলাই ইজ দ্য প্যাথোজেনিক স্ট্রাকচার অফ এ বডি। পিলাই কি করে, রোগ তৈরি করতে সাহায্য করে। একটা পিলাই নিয়ে আমরা কি করবো, একটা ব্যাকটেরিয়ার পিলাইটাকে নিলাম, পিলি বা পিলিন বা পিলাই যাই বলো, পিলাই অফ দ্য অর্গানিজম এক্সট্রাক্টেড এন্ড পিউরিফাইড ফর প্রোডাকশন অফ ভ্যাকসিন। পিলাইটাকে ভ্যাকসিন প্রোডাকশন করতে আমরা নিব। হ্যাঁ, এখন এই পিলাই দিয়ে যখন ভ্যাকসিন প্রোডাকশন করা হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে কি সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। ঠিক আছে, এখানে বলছে যে কনজুগেট ভ্যাকসিন ইজ সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন কম্পোজড অফ ডিফাইন্ড পলিস্যাকারাইড অফ ক্যাপসুল অফ ডিফাইন্ড ইনস্টেন্স অফ মাইক্রোঅর্গানিজম। এখন সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন বা সাব ইউনিট ভ্যাকসিন এটাকে আমরা কনজুগেট ভ্যাকসিনও বলতে পারি। যেমন বলছে যে কিছু কিছু ভ্যাকসিন প্রিপারেশন করা হয়, যেমন পলিস্যাকারাইড অফ ক্যাপসুল, মানে একটা ব্যাকটেরিয়ার ক্যাপসুল নিয়েও ভ্যাকসিন হচ্ছে প্রিপারেশন করা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে, কনজুগেট ভ্যাকসিন। তাহলে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন কি, যখন হোল অর্গানিজমটা ইউজ করা হবে ভ্যাকসিন প্রোডাকশন করতে সেটাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন। যখন পার্টস অফ মাইক্রো অর্গানিজম ইউজ করা হবে ভ্যাকসিন প্রোডাকশন করতে সেটাকে আমরা বলবো সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। যেমন হচ্ছে কি একটা কনজুগেট ভ্যাকসিন। এখন আসো থার্ড জেনারেশন ভ্যাকসিন কি, থার্ড জেনারেশন ভ্যাকসিন কি, দিস ওয়ান ইজ সফিস্টিকেটেড প্রমিজিং ভ্যাকসিন প্রডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। থার্ড জেনারেশন ভ্যাকসিনটা একটু সফিস্টিকেটেড, মানে এটা একটু খুব নাজুক অবস্থা, এটা একটা কঠিন ভ্যাকসিন, এটা এখনো সেরকম আমাদের দেশে বা অত বেশি ইউজ করা হয় না। বলছে এটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এটা হচ্ছে তৈরি করা হয়। বলছে ইমিউনো স্টিমুলেটিং অ্যান্টিজেন মাস্ট বি আইডেন্টিফাইড, লিভিং সেল মাস্ট বি রি-ইঞ্জিনিয়ার্ড produced the desired antigen। অনেক কঠিন এটা থাক, আমরা জাস্ট এমনি একটু বলি পরে বুঝাচ্ছি। থার্ড জেনারেশন ভ্যাকসিন হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে ভ্যাকসিন প্রিপারেশন করা হয় সেটাকে আমরা বলবো থার্ড জেনারেশন ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন তিন ধরনের, একটা কি ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, থার্ড জেনারেশন ভ্যাকসিন। যখন হোল অর্গানিজমটাকে ইউজ করা হবে সেটাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন, যখন পার্টস অফ মাইক্রো অর্গানিজম ইউজ করা হবে সেটাকে আমরা বলবো সেকেন্ড জেনারেশন, যখন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে ভ্যাকসিন তৈরি করা হবে সেটাকে আমরা থার্ড জেনারেশন ভ্যাকসিন বলবো। একটা এক্সাম্পল বলি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে ভ্যাকসিন তৈরি হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ইউজ করা হয়। হেপাটাইটিস বি এটা একটা ভাইরাল ডিজিজ, হেপাটাইটিস বি এটা হচ্ছে ভাইরাল ডিজিজ, কিন্তু এই ভ্যাকসিনটা প্রিপারেশন করা হয় কিসের মাধ্যমে জানো, ভাইরাস প্লাস ফাঙ্গাস, ফাঙ্গাসের সাথে ভাইরাসের রিকম্বিনেশন করে এই যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয়। রিকম্বিনেশন করে নতুন একটা ভ্যাকসিন তৈরি করা হয়, সেটাকে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন বলছি। এটা হচ্ছে থার্ড জেনারেশন ভ্যাকসিন। ঠিক আছে, এখন আমরা কিছু কিছু হচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ভ্যাকসিন। একটা আইডিয়াল ভ্যাকসিনের কি কি ক্যারেক্টার থাকতে পারে সেটা একটু বলবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যাকসিন, প্রথমে কি, ভ্যাকসিন মে বি দা অ্যাটিনুয়েটেড অর লাইভ। এখানে আছে an ideal vaccine must produce prolonged stronger immunity। কি বলছে, ভ্যাকসিন an ideal vaccine must produce prolonged or strong immunity। একটা ভ্যাকসিন এমন হইতে হবে সেটা অবশ্যই একটা স্ট্রং ইমিউনিটি তৈরি করবে। যদি ইমিউনিটি না তৈরি করে সেই ভ্যাকসিন নিয়ে লাভ আছে, সেটা তো হিতে বিপরীত করবে, উল্টা রোগের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য একটা আইডিয়াল ভ্যাকসিনটা অবশ্যই স্ট্রং প্রলং ইমিউনিটি তৈরি করতে হবে। বলছে দ্য আইডিয়াল ভ্যাকসিন মাস্ট বি ফ্রি ফ্রম অ্যাডভার্স সাইড ইফেক্টস। আইডিয়াল ভ্যাকসিন কি করতে হবে,
অ্যাডভার্স সাইড ইফেক্ট, অ্যাডভার্স মানে ক্ষতিকর ইফেক্ট থেকে মুক্ত থাকতে হবে। আইডিয়াল ভ্যাকসিন মাস্ট বি চিপার, স্টেবল এন্ড অ্যাডাপ্টেবল টু মাস ভ্যাকসিনেশন। আইডিয়াল ভ্যাকসিন অবশ্যই কি হবে, সস্তা হইতে হবে, স্টেবল হইতে হবে, স্টেবল মানে তার কার্যক্ষমতা লং টাইম থাকতে হবে, এবং অ্যাডাপ্টেবল হইতে হবে টু মাস ভ্যাকসিনেশন। অ্যাডাপ্টেবল মানে কি, সহজেই সবার সাথে অ্যাডজাস্ট করে এরকম হতে হবে। An ideal vaccine must produce an immunoresponse distinguishable from that due to the natural infection, so that immunization and eradication may process simultaneously. বলছে ideal vaccine must produce immunoresponse distinguishable from the আইডিয়াল ভ্যাকসিন এমন হইতে হবে যেমন ন্যাচারাল ইনফেকশনের ফলে যে ইমিউনিটি হয় সেটাও ঠিক থাকবে, প্লাস তোমার ভ্যাকসিনেশন দেওয়ার ফলে সেটাও ইমিউনিটি তৈরি করবে। এটাই হচ্ছে একটা আইডিয়াল ভ্যাকসিনের ক্যারেক্টারিস্টিক্স হতে হবে। আবার বলছে যে আরো তো নিচের কথা আছে, ইফেক্টিভনেস অফ ভ্যাকসিন মে হ্যাভ 4 ক্রিটিক্যাল প্রপার্টিজ। এত দরকার নেই প্রপার্টিজ পড়ার, আমরা 4টা জানলেই হলো। একটা আইডিয়াল ভ্যাকসিন কি হবে, স্ট্রঙ্গার ইমিউনিটি দিতে হবে, অ্যাডভার্স সাইড ইফেক্ট থেকে ফ্রি ফ্রম থাকতে হবে, এটা চিপার হবে, স্টেবল হবে, অ্যাডাপ্টেবল টু মাস ভ্যাকসিনেশন। আবার এটা কি ন্যাচারাল ইমিউনিটি প্লাস ভ্যাকসিনেশনের ফলে যে ইমিউনিটি, সিমিলটেনিয়াসলি দুইটাই একসাথে থাকবে একটা আইডিয়াল ভ্যাকসিনের। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা, একটা আইডিয়াল ভ্যাকসিনের অবশ্যই হাই অ্যান্টিজেনিসিটি থাকতে হবে, হ্যাভিং দ্য বেটার প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি। হাই ইমিউনো কি বলছি, হাই অ্যান্টিজেনিসিটি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। হাই অ্যান্টিজেনিসিটি থাকতে হবে। হোয়াট ইজ অ্যান্টিজেনিসিটি? অ্যান্টিজেনিসিটি ইজ দ্য ক্যাপাবিলিটি টু প্রডিউস অ্যান্টিবডি। অ্যান্টিজেনিসিটি, যার অ্যান্টিজেনিসিটি বেশি তার অ্যান্টিবডি প্রোডাকশন করার ক্যাপাবিলিটিও তত বেশি। অ্যান্টিজেনিসিটি যদি না থাকে তাহলে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। ঠিক আছে। আবার হচ্ছে ভ্যাকসিনের একটা কি বলছি, এমন হতে হবে ভ্যাকসিনটা যেটা যেন শরীরে যায় উল্টা অর্গানিজম গ্রো করে না ফেলে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ভ্যাকসিন। এখন কজেস অফ ভ্যাকসিন ফেইলিওর। কজেস অফ ভ্যাকসিন ফেইলিওর, কজেস অফ ভ্যাকসিন ফেইলিওর, কি কি কারণে ভ্যাকসিন ফেইলিওর হয়। হ্যাঁ, আমরা একটু শুনি কি কি কারণে ভ্যাকসিন ফেইলিওর হয়। ফেইলিওর অফ ভ্যাকসিনেশন মানে অনেক ভ্যাকসিন করলাম কিন্তু রোগ হয়েই যাচ্ছে, তাহলে কি হবে? হবে না। এই জন্য ভ্যাকসিন ফেইলিওরের কজগুলা আমাদেরকে জানতে হবে। যেমন কি বলছে এখানেও আছে, আমি এটা পড়ে অভ্যস্ত না, একটু বলি, এটা দেখো তাও হয়। ভ্যাকসিন মে বি ইনফেক্টেড, that means in some case vaccine carry wrong antigen, wrong strain। এখানে বলছে যে ভ্যাকসিন মে বি ক্ষতিকারক হতে পারে কখন, যখন এটা রং স্ট্রেন ক্যারি করবে। হোয়াট ইজ রং স্ট্রেন? মানে নর্মালি যে স্ট্রেন দিয়ে ডিজিজটা হয়েছে সেটা না থেকে যদি অন্য স্ট্রেন থাকে তাহলে তো সেটা তোমার শরীরে গিয়ে কোনো মানে উপকার করবে না, বরঞ্চ কি করবে, ক্ষতির কারণ হয়ে যাবে। যেমন এক্সাম্পল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি পড়ছো তো তোমরা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি করে, অনেকগুলো স্ট্রেন আছে। HN হিমাগ্লুটিনিন এন্ড নিউরামাইনিডেজ, হিমাগ্লুটিনিন এন্ড নিউরামাইনিডেজ। হিমাগ্লুটিন কয়টা আছে? 1 থেকে 17টা। নিউরামাইনিডেজ কয়টা আছে? 9টা, 1 থেকে 9টা। তাহলে কতগুলা স্ট্রেন হচ্ছে দেখো, H1N1, H1, H5, H2। এখন এতগুলা যখন স্ট্রেন আছে তুমি কি ভ্যাকসিন প্রিপারেশন করতে পারবা? তোমরা পারবা না। এটা এখনো ওয়ার্ল্ড ভ্যাকসিন প্রিপারেশন করতে পারে নাই, কারণ এত স্ট্রেনের এগেইনস্টে ভ্যাকসিন প্রিপারেশন করা সম্ভব না। কারণ কোন স্ট্রেনের ভ্যাকসিন প্রিপারেশন করছো আর কোনটা দিবা, তাহলে রং স্ট্রেন হয়ে যাচ্ছে। এই জন্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি হতে পারে নাই। আবারটা কি রিসেন্ট কথা শুনো, কোভিড-19 এর ক্ষেত্রে কি ভ্যাকসিন এখনো সম্পূর্ণরূপে হয়নি, কারণ নাকি এটা হচ্ছে মিউটেশন করতেছে, অর্গানিজম মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হয়েছে কতদূর আমি জানি না। তো যাই হোক, আমি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এক্সাম্পল দেই, ওটার এক্সাম্পল না দেই। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অনেক স্ট্রেন আছে যার কারণে এটার ভ্যাকসিন প্রিপারেশন করা সম্ভব হচ্ছে না। এই জন্য বলছে রং স্ট্রেন অফ অর্গানিজম এন্ড ইনসাফিসিয়েন্ট অ্যান্টিজেন ইন ভ্যাকসিন লিডস টু ভ্যাকসিন ফেইলিওর। যদি রং স্ট্রেন থাকে তাহলে ভ্যাকসিন ফেইলিওর হবে। আবার কি ল্যাক অফ প্রপার স্টোরেজ, যদি সঠিকভাবে স্টোর করা না হয়। ভ্যাকসিন ধরো আছে একটা কি, একটা লায়োফিলাইজড ভ্যাকসিন আর একটা ধরো হচ্ছে এমনি নর্মাল ভ্যাকসিন। মানে কি কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলা নর্মাল টেম্পারেচার রাখতে হবে, নর্মাল 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখতে হবে। এখন তুমি যেটা ডিপ ফ্রিজে রাখতে হবে সেটা যদি নর্মালে রেখে দিছো, আর নর্মালে যেটা রাখতে হবে সেটা যদি ডিপে রেখে দিছো, তাহলে কি হবে, প্রপার স্টোরেজ হলো না। প্রপার স্টোরেজ যদি ভ্যাকসিন না হয়
তাহলে ভ্যাকসিন ফেইলিওর হবে। আবার কি নন কনভেনশনাল রুট অফ ভ্যাকসিনেশন লিডস টু ভ্যাকসিনেশন ফেইলিওর। নন কনভেনশনাল রুটটা যদি সঠিক না হয়, রুটটা সঠিক মানে যেটা ওরালি দিতে হবে সেটা যদি ইন্ট্রাডার্মাল দিয়ে দেই তাহলে কি রুটটা সঠিক হলো? সঠিক হলো না, তার কারণে ভ্যাকসিন ফেইলিওর হতে পারে। রং ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যদি সঠিক না হয় সেক্ষেত্রেও হবে। প্রেজেন্স অফ আদার মাইক্রো অর্গানিজম, ভ্যাকসিন প্রিপারেশন করতেছি সালমোনেলা, এখন এর মধ্যে যদি ইকোলাই ঢুকে যায় তাহলে কি হবে? হবে না, সেটাও ভ্যাকসিন ফেইলিওর হবে। ইফ নট মেইনটেইন প্রপার কুল চেইন যদি সঠিকভাবে মেইনটেইন না করি সেক্ষেত্রে ভ্যাকসিন ফেইলিওর হবে। বলছে ইফ পারসিস্টেন্ট ইনফেকশন প্রেজেন্ট ইন দ্য হোস্ট, শরীরে যদি কোনো রোগ থেকে থাকে, বডিতে বিভিন্ন রোগ আছে, এর মধ্যে তুমি যদি ভ্যাকসিন দাও তাহলে ভ্যাকসিন ফেইলিওর হবে। ওভারডোজ অফ ভ্যাকসিন সবসময় রোগ ফ্রি অবস্থায় দিতে হয়। আক্রান্ত ব্যক্তিকে ভ্যাকসিন দিলে সেই ভ্যাকসিন কখনোই কাজ করবে না, কারণ তার হচ্ছে টি সেল বি সেল গুলো অন্য কাজে ব্যস্ত আছে। এখন ভ্যাকসিন দিলে সেটা কোনোই কাজ করবে না। ওভারডোজ ভ্যাকসিন দিলে সেটাও কাজ করবে না। ইনঅ্যাডুকেট ডোজ অফ ভ্যাকসিন, অপর্যাপ্ত ডোজ দিলেও কাজ করবে না। আবার কি ইউজ অফ অ্যান্টিবায়োটিক উইথ লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, মনে করো তুমি ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক খাইছো, আবার হচ্ছে ভ্যাকসিন দিয়েও অ্যান্টিবায়োটিক খাইছো, ভ্যাকসিনেশনের আগে পরে যদি অ্যান্টিবায়োটিক সেবন করা হয় বা খাওয়া হয় সেক্ষেত্রেও ভ্যাকসিন ফেইলিওর হয়। ভ্যাকসিনেশন গিভ টু লেট ইনকিউবেটিং দ্য ডিজিজ অলরেডি হয়ে গেছে, এখন ভ্যাকসিন যদি দাও সেই ভ্যাকসিনও ফেইলিওর হবে। ভ্যাকসিন ফেইলিওর ডিউ টু দ্য হাই ইনফেকশনাস ডিজিজ এগেইনস্ট হুইচ হার্ড ইমিউনিটি ইজ পোর, ভ্যাকসিন ফেইলিওর যদি সবারই ইমিউনিটি কম, হার্ড ইমিউনিটি নাই, সেক্ষেত্রে ভ্যাকসিন যদি দিছো ইল হেলথ ক্যাটাস্ট্রিক বডি কন্ডিশনে যদি দিছো তারাও ভ্যাকসিন ফেইলিওর করবে। ইন কেস অফ ইমিউনো কম্প্রোমাইজড অ্যানিমেল, যাদের ইমিউনিটি নাই তাদেরকে ভ্যাকসিন দিলে ভ্যাকসিন ফেইলিওর হবে। আরো কি জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আছে, জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক্যালি ফ্যাক্টরও এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও হচ্ছে ভ্যাকসিন ফেইলিওরের কারণ। ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকসিন ফেইলিওরের অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ করছি, এগুলো হচ্ছে পড়বা। আবার কিছু কিছু ইমিউনোসাপ্রেসিভ, যেমন একটা এক্সাম্পল বলি, যেমন পোল্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ, ইনফেকশাস বার্সাল ডিজিজের ক্ষেত্রে কি হয়, ম্যাটারনালি ইমিউনিটি কতদিন থাকে? 3 to 6 উইকস পর্যন্ত থাকতে পারে, সরি কি বলছি, 3 to 6 ডেজ পর্যন্ত থাকে, জন্মের 3 to 6 ডেজ পর্যন্ত থাকে। আমি ভুলে গেলাম, 3 to 6 ডেজ না 3 to 6 উইকস, বলো তো আয়শা, বলো তো। ম্যাম উইকস হবে। হ্যাঁ উইকস, হ্যাঁ হ্যাঁ। ইনফেকশাস বার্সাল ডিজিজের ক্ষেত্রে কি হয়, 3 to 6 উইকস পর্যন্ত ম্যাটারনাল ড্রাইভড অ্যান্টিবডি থাকে, মানে মা থেকে অফস্প্রিং এর থাকবে অ্যান্টিবডি, সেটা থাকে। এখন দেখো ইনফেকশাস বার্সাল ডিজিজের ভ্যাকসিন যদি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে দেই তাহলে কি হবে? ওই ফ্লকে ম্যাটারনালি ড্রাইভড অ্যান্টিবডি তো আছে এর মধ্যে, এই ভ্যাকসিন দিলা, এই ভ্যাকসিনের দিয়ে তো কোনোই অ্যান্টিবডি প্রোডাকশন হবে না, বরঞ্চ যে ম্যাটারনাল ড্রাইভ অ্যান্টিবডি ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে লস না? এখন 2000, 3000, 5000 মুরগি আছে, ওখানে তুমি যদি এই ইনফেকশাস বার্সাল ডিজিজের ভ্যাকসিন দাও তাহলে কত ইকোনমিক্যালি লস হচ্ছে, এক তো সব টাকাও গেল, মুরগির ইমিউনিটিও গেল। সেজন্য কি করতে হবে? অবশ্যই একদিকে খেয়াল রাখতে হবে যে কোন ভ্যাকসিন করতেছি, কোন ডোজ দিচ্ছি, কতদিন কোন ডিজিজের ইমিউনিটি থাকে, এগুলো চিন্তা করেই ভ্যাকসিনেশন করতে হবে। সরকার তাহলে কি এই যে ইমিউনো সাপ্রেশন মানে হচ্ছে কি বলছে, এই সমস্ত লক্ষণ, এই সমস্ত কারণগুলো চিহ্নিত করে তারপরেই ভ্যাকসিন করতে হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত হচ্ছে কজেস অফ ভ্যাকসিন ফেইলিওর। আচ্ছা, এখন আমি কি কি পড়াইলাম? ভ্যাকসিনের টাইপ পড়াইলাম, তারপরে হচ্ছে আরো কি বলছি পড়াইলাম, আর রুট এখন পড়াইনি, ফেইলিওর অফ ভ্যাকসিনেশন পড়াইছি, তাই না? এখন আমরা পড়ি রুট অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন, কোন কোন রুটে ভ্যাকসিন দিতে হয়, রুটস অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন। টার্মটা লেখো, এখানে নাই, আমি পড়াচ্ছি, লেখো রুটস অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন, কোন কোন রুটে ভ্যাকসিন কিভাবে দিতে হয়। হ্যাঁ, একটা বলছে দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট, দুই ধরনের রুটস আছে, একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সিস্টেম আর একটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম। এখানে নাই, আমি মুখে বলতেছি, লেখো রুটস অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন,
রুটস অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন, দুটা সিস্টেমে ইনোকুলেশন করা হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিস্টেম আর একটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম। ইন্ডিভিজুয়াল সিস্টেম কি করা হয়, ইন্ডিভিজুয়াল মানে তো বুঝতেইছো, এক এক করে দিব। বলছে কি, যখন মিন্স দ্য ভ্যাকসিনেশন অফ দ্য এনিমেল ইন্ডিভিজুয়ালি, এক একটা করে এনিমেলে যখন ভ্যাকসিন দিব সেটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল সিস্টেম। যেমন এটা কেমন হতে পারে, এটা হতে পারে ইন্ট্রামাসকুলার সাবকাট ইনজেকশন। This one is appropriate and effective method for the production of protective level of antibody in the host system. যখন ইন্ডিভিজুয়ালি দিব সাবকাট ইন্ট্রামাসকুলার, এটা ভালো প্রোটেকশন দিবে, কারণ ভ্যাকসিন ফেইলিওরের কোনো চান্স নাই, সঠিক ডোজে আমরা দিয়ে দিতে পারবো। This route is appropriate for inactivated and also for the live attenuated vaccine. Inactivated vaccine plus live attenuated ভ্যাকসিনের ক্ষেত্রে ইন্ট্রামাসকুলার আর সাবকাট সাধারণত ভ্যাকসিন দেওয়া হয়। যে সমস্ত ভ্যাকসিন গুলা ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ অ্যাটেনুয়েটেড তাদেরকে সাধারণত ইন্ট্রামাসকুলার বা সাবকাট দেওয়া হয়। Another is intranasal or intraocular or drop, oral drop. This route is appropriate only for the live attenuated vaccine. আমরা কি দিতে পারি, ইন্ট্রামাসকুলার দিতে পারি, সাবকাট দিতে পারি। আবার কি দিতে পারি, আরেক ধরনের কি সিস্টেম আছে, ইন্ট্রান্যাজাল, নাকের মধ্যেও ভ্যাকসিন দিতে পারি, ইন্ট্রাওকুলার চোখের মধ্যেও ভ্যাকসিন দিতে পারি, ওরাল ড্রপ মুখের মধ্যেও খাওয়াই দিতে পারি। নাকের মধ্যে কোনটা দেয় জানো, এনডিভি ভ্যাকসিন। তোমরা তো ভাইরোলজিতে ভ্যাকসিন পড়ার কথা পড়ো নাই, এয়ার স্টুডেন্ট? ও ম্যাম, ওইটা তো আমাদের এগুলো ইন্ট্রাওকুলার দেন না পড়ায়নি। ম্যাডাম? এগুলো জাস্ট খালি বলছে আমাদের ভাইরাস। আল্লাহ, তাহলে এগুলো আমিও ভ্যাকসিন জাস্ট সম্পর্কে। একটু বলে দেই। আমার তো অনেক পড়াতে ইচ্ছা করতেছে, আমার টাইম নেই, কি করবো, পড়াইনি। ভাইরোলজিতে তো ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, পড়ো নাই? নিউক্যাসলের তো ইন্ট্রাওকুলার দিতে হয় না ম্যাডাম? হ্যাঁ, ম্যাডাম ওইভাবে আলোচনা করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন আমি বলতেছি, শোনো। কি বলছি, যে ইন্ট্রানেজাল, ইন্ট্রাওকুলার, আবার মুখেও দিতে পারে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, আমার বাবুর ক্ষেত্রে ওরালি কোন ভ্যাকসিন দেয় জানো, সবগুলা সাধারণত ফুটায় ফুটায় একেবারে অবস্থা খারাপ, খালি হচ্ছে পোলিও ভ্যাকসিনটা মুখে খাওয়া দেয় বাচ্চাদের, এটি একটা শান্তি, আর সব ইনজেকশন করে ঢুকায় দেয়। আচ্ছা, বিসিজি বাচ্চাদের ক্ষেত্রে ইন্ট্রাডার্মাল, চামড়ার নিচে দিতে হয়, ঠিক আছে। এখন পোল্ট্রি গুলো আমি ভুলে গেছি, এখন খালি মানুষের গুলাই মনে আছে। আচ্ছা শুনো, ইন্ট্রানেজাল, ইন্ট্রাওকুলার চোখে দেয় কোনটা জানো, বিসিআরডিভি, বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভাইরাস। বিসিআরডিভি আর আরডিভি, আরডিভি হচ্ছে রানীক্ষেত ডিজিজ ভাইরাস, আরডিভি দেয় হচ্ছে ইন্ট্রামাসকুলার, আর বিসিআরডিভি দেয় হচ্ছে চোখে। চোখে নাকে কিছু কিছু ভ্যাকসিন দেয়, সম্ভবত কিছু আমি ভুলে গেছি, অত মনে নাই। তার মানে চোখে দেওয়া যায়, নাকে পোস্টটা তো নাকে আমরা পাইনি, নাকেরটা দেয় না, ইন্ট্রাওকুলার, ওরাল আর ইন্ট্রামাসকুলার আমরা পড়ছি। নেজাল ও নেজাল আমি অত মনে নাই, যাই হোক যতটুকু জানি বলো, ওটুকু শোনো, অত মনে নাই, এগুলো অন্য সাবজেক্টে পড়াবে। যাই হোক, ইন্ট্রাওকুলার, ইন্ট্রানেজাল, ওরাল হতে পারে। হ্যাঁ, তাহলে বলছি যে আমরা ইন্ডিভিজুয়াল সিস্টেমে কি কি দিব, একটা ইন্ট্রামাসকুলার সাবকাট দিতে পারি, আবার দিতে পারি হচ্ছে ইন্ট্রানেজাল, ওকুলার, ওরাল। হ্যাঁ, বলছে দিস রুট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অনলি ফর দ্য লাইভ অ্যাটেনুয়েটেড। যে সমস্ত ভ্যাকসিন লাইভ অ্যাটেনুয়েটেড সেগুলো আমরা চোখে দিব, নাকে দিব, মুখে দিব। আর যে সমস্ত ভ্যাকসিন ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ কি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনও কিছু কিছু ইন্ট্রামাসকুলার সাবকাট দিব, ঠিক আছে। অ্যাটেনুয়েটেড, ইনঅ্যাক্টিভেটেড, লাইভ কিল্ড। লাইভ কি বলছি, যখন জীবিত অর্গানিজম দ্বারা ভ্যাকসিন প্রিপারেশন করা হবে সেটাকে লাইভ বলবো। যখন ভ্যাকসিনকে মেরে ফেলে ভ্যাকসিন প্রিপারেশন করা হবে, সরি, যখন ভাইরাসকে মেরে ফেলে, অর্গানিজমকে মেরে ফেলে ভ্যাকসিন তৈরি করা হবে সেটাকে আমরা কিল বলবো। যখন তার কার্যকারিতাকে ইনঅ্যাক্টিভ করে দিব সেটাকে ইনঅ্যাক্টিভেটেড বলবো। অ্যাটেনুয়েটেড, অ্যাটেনুয়েটেড মানে তার কাজ করার ক্ষমতাটাকে কমাই দিব, সেটাকে আমরা অ্যাটেনুয়েটেড বলবো, মানে আনইউজুয়াল হোস্ট সিস্টেমে ইউজ করবো, সেটা হচ্ছে অ্যাটেনুয়েটেড। অ্যাটেনুয়েটেড মানে পুরাটা মরে যায়নি, এদের মানে ডিজিজ তৈরি করার ক্যাপাবিলিটিটা কমে যাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যাটেনুয়েশন বা অ্যাটেনুয়েটেড। যেমন একটা হচ্ছে যে পড়ো নাই, কি বলে, র্যাবিস ভ্যাকসিন পড়ছো কি? র্যাবিস ভ্যাকসিন, এগুলো তো সব পড়ার কথা রে, র্যাবিস ভ্যাকসিন পড়ো ম্যাম নাই? শুধু নাম পড়েছে ম্যাম, শুধু ভেরো র্যাব, এগুলো শুধু নাম পড়েছে ম্যাম। কেন একটা 100 পাসেজ, একটা 60 পাসেজ এরকম পড়ায় না? অ্যাটেনুয়েশন, এই যে এমব্রায়োনেটেড চিকেন এগে 100 লেপ আর হেড পড়ো নাই? আল্লাহ ম্যাম তাআলা তোমার এটা পড়াইছে ম্যাম, ম্যাম, এটা 5 পড়াইছে। পড়াইছে। লেপ আর হেড, লো এমব্রায়ো পাসেজ,
হাই এমব্রায়ো পাসেজ মানে কি জানো? এটাই হচ্ছে অ্যাটেনুয়েশন ভ্যাকসিন। লো এমব্রায়ো পাসেজ মানে কি? 10টা পাসেজ, মনে করে আজকে একটা হচ্ছে এগে দিছি, অর্গানিজম ঢুকাই দিছি আজকে একটা এগে, সেই অর্গানিজম থেকে স্যাম্পল কালেকশন করলাম, মানে অ্যালান্ট্রিক ফ্লুইড হোক আর অ্যামনিওটিক হোক, সেই ফ্লুইড কালেকশন করবো, করে আরেকটা টিমের মধ্যে দিলাম, আবার সেই টিম থেকে কালেক্ট করে আবার দিলাম, এভাবে 10টা দিলাম। এটা হচ্ছে লো এমব্রায়ো পাসেজ। হাই এমব্রায়ো পাসেজ কি, ধরো 60টাতে দিলাম, 60টা মানে বুঝছো, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এইভাবে আস্তে আস্তে 60টাতে নিয়ে গেলাম। তাহলে কি হলো, অর্গানিজমের অ্যাক্টিভিটিটা কমে গেল না? মানে এর যে ভিরুলেন্স ছিল, রোগ তৈরি করার ক্যাপাবিলিটি ছিল, এটা আস্তে 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 অ্যাটিনুয়েশন করতে করতে কমে যাবে, কিন্তু মরে যাবে না। এটাকেই বলে অ্যাটিনুয়েশন। বুঝছো? জি ম্যাডাম। জি ম্যাম। মন খারাপ হইলো? হ্যাঁ ম্যাডাম, আরেকটা পড়াইছিল যে ল্যাব অ্যাডাপ্টেড আর একটা স্ট্রিট রিভিউজ বেড়েছে, এই দুইটা এইগুলা মানে উপর দিয়ে পড়াইছে, ডিটেলসে পড়াই নাই ম্যাডাম। ম্যাডাম আচ্ছা আর থাক, সময় ছিলেন তো তাই। আচ্ছা হোক, ঠিক আছে, থাক। রুট অফ ইনোকুলেশন আমরা পড়লাম, ইন্ডিভিজুয়াল সিস্টেম, ইন্ডিভিজুয়াল সিস্টেমে পড়লাম ইন্ট্রামাসকুলার সাবকাট, আর একটা পড়লাম এটা। এখন জেনারেলাইজ সিস্টেম। জেনারেলাইজ সিস্টেমটা কি? দিস সিস্টেম ইজ অ্যাপ্রোপ্রিয়েট হোয়েন দ্য ফ্লক অফ দ্য এনিমেল ইজ লার্জ। যখন একসাথে 1 লাখ 2 লাখ 3 লাখ কোটি কোটি মুরগি একটা ফার্ম আছে, মনে করো বড় বড় ফার্ম, কাজী ফার্ম, প্যারাগন বা নারিশ ফারিশ, এইসবের বড় বড় গ্র্যান্ড প্যারেন্ট স্টক। এখন এদেরকে কিভাবে ভ্যাকসিন করবো? এক একটা করে মুরগি ধরে ধরে ভ্যাকসিন করা ছোট অবস্থায় বা সম্ভব? এই জন্য জেনারেলাইজড ভ্যাকসিন করতে হবে। জেনারেলাইজড ভ্যাকসিন কিভাবে করবে? এটা হতে পারে হচ্ছে ফিডিং এর মধ্যে, যেমন ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে পানির সাথে মিশাই দিলাম, তারপরে আবার খাবারের সাথে মিশাই দিলাম, ভ্যাকসিন হইতে থাকে। কিন্তু এই ভ্যাকসিনের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। এটা কিভাবে প্রবলেম? এই ভ্যাকসিনেশন করলে সহজে সবগুলো মানে বার্সি বা এনিমেলি সঠিকভাবে ভ্যাকসিনেটেড নাও হইতে পারে। যারা একটু উইক তারা তো আর সহজে খাবে না, যারা শক্তিশালী তারা আগে পটপট করে সব খেয়ে ফেলবে, তাই না? এই জন্য ইন্ডিভিজুয়াল সিস্টেমই ভালো। তাহলে এগুলো হলো হচ্ছে রুট অফ ইনোকুলেশন অফ ভ্যাকসিন। আর কি পড়াবো? এখন আসো আমরা একটু পড়াই হলো লাইভ ভ্যাকসিন ভালো না কিল ভ্যাকসিন ভালো, এই কোনটার কি উপকারিতা, এগুলো এত দরকার আছে? এগুলো থাক, পড়ে নিও। একটু অ্যাডভান্টেজ অফ লাইভ ভ্যাকসিন দুই একটা লিখে রাখো। অ্যাডভান্টেজ অফ লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনের উপকারিতা। এটা হচ্ছে লো ইন্ডিভিজুয়াল ডোজ লাগে, দ্য ভ্যাকসিন ইজ চিপার দেন দ্য কিল ভ্যাকসিন, সস্তা হয়, নো ইউজ অফ, কেন লো ইন্ডিভিজুয়াল ডোজ লাগবে, এটা কিল ভ্যাকসিনের তুলনায় চিপার হবে, কোনো অ্যাডজুভেন্ট ইউজ করতে হয় না। হোয়াট ইজ অ্যাডজুভেন্ট? অ্যাডজুভেন্ট আমি এখন পড়াবো, হ্যাঁ। নো ইউজ অফ অ্যাডজুভেন্ট, লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো অ্যাডজুভেন্ট লাগে না। হেভিং নো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, লাইভ ভ্যাকসিনে সাধারণত হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা একটু কম হয়। অ্যান্টিবডি প্রডিউস উইথিন শর্ট টাইম বাই দ্য প্রডিউসিং ইন্টারফেরন। বলছে যে অ্যান্টিবডিটা কি হয়, সহজে লাইভ ভ্যাকসিন দিলে সেটা সহজেই অ্যান্টিবডি প্রডিউস করে। কেন বলতো? লাইভ ভ্যাকসিন মানে একটা অ্যান্টিজেন বডিতে ঢুকলো, সেটা দিয়ে সহজেই একটা হচ্ছে সেলকে, ইমিউন সিস্টেম সেলকে স্টিমুলেশন করবে, তাই না? এই জন্য বলছে লাইভ ভাইরাসের ক্ষেত্রে সহজেই অ্যান্টিবডি প্রোডাকশন হয়। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজটা কি? বলছে কি লাইভ ভাইরাস যেহেতু একটা অর্গানিজম, সেটা চান্স টু প্রডিউস ডিজিজ, লাইভ ভাইরাস ভ্যাকসিন যদি দেই এটা ডিজিজ তৈরি করার সম্ভাবনা থাকে। যদি সব কন্ডিশন যদি মেনটেন না হয় তাহলে এটা কি করবে, সহজেই ডিজিজ তৈরি করে ফেলতে পারে। এই জন্য লাইভ ভাইরাসের একটু রিস্ক আছে। আবার বলতে তাহলে লাইভ ভ্যাকসিনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বললাম। কিল ভ্যাকসিনের কি হচ্ছে অ্যাডভান্টেজ? বলছে নো চান্স টু প্রডিউস ডিজিজ, কিল ভ্যাকসিন সহজে ডিজিজ করে না, কারণ এ তো মরে গেছে, আর কত তাড়াতাড়ি ডিজিজ করবে। হেভি মোর স্টেবল এন্ড স্ট্রং, স্ট্রং হয়। ডিসঅ্যাডভান্টেজ কি কিল ভ্যাকসিনের? বলছে কিল ভ্যাকসিন অনেক কস্টলি হয়, হাই কস্ট। ইউজ অফ অ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্ট ইউজ করতে হয়। যে অ্যাডজুভেন্টটা কি করে, ইনক্রিজ দ্য অ্যান্টিজেনিসিটি অফ ভ্যাকসিন। আমি পরে পড়াচ্ছি অ্যাডজুভেন্টটা কি। বলছে কস্ট বেশি, অ্যাডজুভেন্ট ইউজ করতে হয়, অ্যাডজুভেন্টের দাম বেশি। ডিউ টু দ্য হাই ইন্ডিভিজুয়াল ডোজ প্রডিউস দ্য হাইপার সেন্সিটিভ রিয়াকশন, লাইভ ভ্যাকসিনের ডোজটা কম থাকে কিন্তু কিল ভ্যাকসিনের ডোজটা বেশি থাকে, এই জন্য বলছে যে এটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তৈরি করতে পারে। ঠিক আছে, আসো এখন আমরা পড়বো হোয়াট ইজ অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট কি? এ ডি জে ইউ ভি এ এন টি, অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট নাম শুনছো? অ্যাডজুভেন্ট, হোয়াট ইজ অ্যাডজুভেন্ট? নাম শুনো নাই? বলো। না ম্যাডাম শুনি নাই। আল্লাহ, এই
ভাইরোলজি পড়ছে, অ্যাডজুভেন্ট নাম শুনে নাই। অ্যাডজুভেন্ট, ADJUVANT, হোয়াট ইজ অ্যাডজুভেন্ট? অ্যাডজুভেন্ট হচ্ছে কি, অ্যাডজুভেন্স ইজ ইউজড ফর দ্য ইফেক্টিভ অফ ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন গুলার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যে সাবস্টেন্স, যে কেমিক্যাল ইউজ করা হয় সেটাকেই আমরা অ্যাডজুভেন্ট বলবো। এক কথায় যদি বলি অ্যাডজুভেন্ট কি, অ্যাডজুভেন্ট ইনক্রিজ দ্য অ্যান্টিজেনিসিটি অফ দ্য ভ্যাকসিন। একটা অ্যান্টিজেনিসিটি বাড়াতে যেটা ইউজ করা হয় সেটাই হচ্ছে অ্যাডজুভেন্ট। For the effective of inactivated vaccine, some substances are used with the antigen for increase the antigenicity of the vaccine and also stimulate the antigen presenting cell are called the adjuvant. তাহলে অ্যাডজুভেন্টটা কি? ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের অ্যান্টিজেনের সাথে কিছু কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করা হয়, যে কেমিক্যাল সাবস্টেন্স গুলা কি করে, অ্যান্টিজেনের অ্যান্টিজেনিসিটিটাকে বাড়ায় দেয় এবং স্টিমুলেশন করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে, সেটাকেই আমরা বলবো অ্যাডজুভেন্ট। এখন বলো অ্যান্টিজেনিসিটি মানে কি? হোয়াট ইজ অ্যান্টিজেনিসিটি? গুড। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল স্টিমুলেশন হলে কি হবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল স্টিমুলেশন হলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল গুলা কি হবে? অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বি সেল, ডেনড্রাইটিক সেল, এগুলো অ্যাক্টিভেটেড হলে সহজেই অর্গানিজম গুলাকে ইনগালফ করে ফেলবে, যে অ্যান্টিজেনটাকে দেবো সেটাকে ইনগালফ করে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। ঠিক আছে, তাহলে অ্যাডজুভেন্ট মানে এক কথা যদি বলো ইনক্রিজ দ্য অ্যান্টিজেনিসিটি অফ দ্য ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এখন আমরা অ্যাডজুভেন্ট হিসেবে কি কি ইউজ করতে পারি? অ্যাডজুভেন্ট হিসেবে আমরা ইউজ করি হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট। শুনতিছো? অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট। শুনো, মেডিসিন পড়তেছো না? মেডিসিনে বিভিন্ন রোগ পড়বা না? লার্জ অ্যানিমেল মেডিসিন, স্মল অ্যানিমেল মেডিসিন, পোল্ট্রি বা কি জানি সাবজেক্টের নাম, পোল্ট্রি মেডিসিন। তখন তো এইসব ভ্যাকসিনের নাম পড়বা, হ্যাঁ? তখন দেখবা ওই যে অ্যানথ্রাক্স, তারপরে হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার, FMD, এই সমস্ত ভ্যাকসিনে বিভিন্ন কিছু অ্যালার্ম প্রিসিপিটেটেড ভ্যাকসিন, ওয়েল অ্যাডজুভেন্ট ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিনের নাম দেওয়া আছে, তখন এগুলা মনে পড়বে। কেউ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে, কেউ অ্যালুমিনিয়াম ফসফেট ইউজ করে। ওয়েল অ্যাডজুভেন্ট ভ্যাকসিন মানে ভ্যাকসিনের সাথে বিভিন্ন ধরনের ওয়েল থাকে, এগুলোই হচ্ছে অ্যাডজুভেন্ট। এগুলাই হচ্ছে কি করে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের অ্যান্টিজেনিসিটি থেকে বাড়ায় দেয়। যেমন হতে পারে হচ্ছে কি, নাম এগুলা লিখে রাখো, ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড ইন অ্যানারোবিক কোরাইনি ব্যাকটেরিয়া ইজ this one adjuvant which stimulate the macrophage। বলছে কি, কিছু কিছু পলিস্যাকারাইড আছে, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট গ্লুকান, তারপরে হচ্ছে কি বললাম, ফ্রিউন্স অ্যাডজুভেন্ট, FREUNDS, ফ্রিউন্স অ্যাডজুভেন্ট। এগুলো বিভিন্ন ধরনের অ্যাডজুভেন্টের নাম আছে, হ্যাঁ? দুই একটা মনে রাখো, অ্যালুমিনিয়াম ফসফেট, হাইড্রোক্সাইড, পটাশিয়াম সালফেট, এই সমস্ত অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করা হয়। এগুলো কি করে, অ্যান্টিজেনের অ্যান্টিজেনিসিটিটাকে বাড়ায় দেয়। ঠিক আছে, আবার আছে অ্যালকালাইন ফসফেট, ফর্মালডিহাইড, বিভিন্ন ধরনের অ্যাডজুভেন্ট আছে, এগুলো পড়বা। গেল, তাহলে অ্যাডজুভেন্ট শেষ না? এখন আমি একটু আর কি বলি। টক্সয়েড, ওইদিন বললাম না, টক্সয়েড যেমন টিটেনাস টক্সয়েড। টক্সয়েড এক ধরনের হচ্ছে কি ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন পড়ালেন না, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। যেমন টক্সয়েড এক ধরনের ভ্যাকসিন। টক্সয়েডটা কার? যে সমস্ত ব্যাকটেরিয়া টক্সিন প্রডিউসিং করে, সেই সমস্ত ব্যাকটেরিয়ার যে ভ্যাকসিন তৈরি হয় সেগুলোই সাধারণত টক্সয়েড। যেমন কি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, টিটেনাস টক্সিন তৈরি করে না? ডিপথেরিয়া টক্সিন তৈরি করে না? তাহলে এই সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ভ্যাকসিন ইউজ করা হবে সেটাকে আমরা বলবো টক্সয়েড। টক্সয়েডটা কি? হুইচ আর ইনঅ্যাক্টিভেটেড টক্সিন। টক্সয়েডটা কি? হুইচ আর ইনঅ্যাক্টিভেটেড টক্সিন আর ভ্যাকসিনস ডিরেক্টেড এট দ্য টক্সিন প্রডিউসড বাই দ্য প্যাথোজেন। একটা প্যাথোজেন থেকে টক্সিনটাকে সেক্রেট করে সেই টক্সিনটাকে ইনঅ্যাক্টিভেটেড করে যে ভ্যাকসিন তৈরি করা হয় সেটাকে বলা হয় টক্সয়েড। যেমন টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া থেকে যে টক্সিন বের হয় সেখান থেকে যে ভ্যাকসিন তৈরি করা হয় সেটা ডিপথেরিয়া টক্সয়েড। যেমন
বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়, হিউম্যানের ক্ষেত্রে টিটেনাসের ভ্যাকসিন আর ডিপথেরিয়ার ভ্যাকসিন, এটা একসাথে কম্বিনেশন ভ্যাকসিন থাকে, দেখবা দেখিও কোথাও। যেমন ডিটিপি বলে, ডিটিপি ওই যে ভ্যাকসিনেশনের কার্ড আছে না, বাচ্চাদের ভ্যাকসিন দেয় কার্ড আছে, সেখানে লক্ষ্য করে দেখবা ডিটিপি ভ্যাকসিন বলে। তার মানে কি, ওখানে ডিপথেরিয়া, টিটেনাস আর পার্টুসিস মানে হুপিং কফ, সেই তিনটা একসাথে কম্বিনেশন ভ্যাকসিন পাওয়া যায়, এগুলোই হচ্ছে টক্সয়েড। তাহলে যখন হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিনটাকে ইনঅ্যাক্টিভ করে যে ভ্যাকসিন তৈরি করা হয় সেটাকে আমরা বলবো টক্সয়েড। আচ্ছা, একটা কথা বলো তো, আমি পড়াইছিলাম যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, তাই না? শুনতেছো তোমরা? জি ম্যাম। সবাই হারা গেল নাকি? হ্যাঁ বাবা বাবা। অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। বলছিলাম অ্যাডাপটিভ ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশন, একটা ন্যাচারাল আর একটা কি বলছি আর্টিফিশিয়াল। ন্যাচারালটাকে ভাগ করা হয়েছিল অ্যাক্টিভ আর প্যাসিভ, আর আর্টিফিশিয়ালটাকে ভাগ করা হয়েছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা বলো তো? ভ্যাকসিনটা কি কোন ধরনের ইমিউনিটি তৈরি করে? ভ্যাকসিন দেওয়ার ফলে কোন ধরনের ইমিউনিটি হয়, তাড়াতাড়ি বলো। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। গুড, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি হয় ভ্যাকসিন দেওয়ার ফলে, তাই না? কেন, দেখো এটা একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি তৈরি করা হলো না? আর অ্যাক্টিভ, যখন বলছি শরীরে ভ্যাকসিন দেওয়া হবে, অ্যান্টিজেন ইন্ট্রোডিউস করা হবে, তখন যে ইমিউনিটি তৈরি হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির উদাহরণ দাও তো, আয়েশা দাও। Artificial passive immunity, preformed antibody are introduced into the body and produce immunity. তার মানে কিসের एग्जांपल দিছিলাম? ম্যাডাম Tetanus. ম্যাম Good. এটিএস অ্যান্টি টিটেনাস সেরাম, এটা কি আমরা অ্যান্টিজেন দিলাম? এটা তো আমরা অ্যান্টিজেন দেইনি, এটা কি দিছি অ্যান্টিবডি দিছি, এটিএস অ্যান্টি টিটেনাস সেরাম। এটিএস অ্যান্টি টিটেনাস সেরাম মানে কি, একটা কারো মানে হ্যাঁ ম্যাডাম প্রিফর্মড অ্যান্টিবডি, হ্যাঁ আগের থেকে তৈরি করা অ্যান্টিবডি বডির মধ্যে ঢুকাই দিলাম, তাহলে সেটা কি হলো আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। আর ভ্যাকসিনের ফলে কি তৈরি হয়? আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে ওটাও এক ধরনের আমরা ভ্যাকসিন বলবো, কিন্তু সেটা আমরা কি করব, প্রিফর্ম অ্যান্টিবডি দিব, তাই না? তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে এটিএস হচ্ছে সেটা উদাহরণ। এখন আমরা বলি, লিখে রাখো একটা কোশ্চেন না, মানে এটা পরীক্ষায় ধরে যে কোন ধরনের ইমিউনিটি লাস্ট লং। অ্যাক্টিভ ইমিউনিটি, which types of immunity last longer? লিখে রাখো এটা খাতায়, ভাইভাতে প্রশ্ন ধরে which types of immunity last longer, অ্যাক্টিভ or প্যাসিভ, কোন ধরনের ইমিউনিটি বেশিক্ষণ থাকে বলো তো? ম্যাডাম অ্যাক্টিভ। প্যাসিভ ইমিউনিটি ইজ দ্যাট কি থাকে, প্যাসিভ ইমিউনিটিটা বেশি দিন থাকে না, অ্যাক্টিভ ইমিউনিটি লাস্ট লং টাইম ইমিউনিটি, আর প্যাসিভ ইমিউনিটিটা শর্টার ইমিউনিটি। কেন? প্যাসিভ ইমিউনিটিটা ততদিন পর্যন্তই থাকে যতদিন পর্যন্ত অ্যান্টিবডিটা শরীরের মধ্যে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? ইন মোস্ট কেস এটা কতদিন হতে পারে? এ ফিউ উইকস হতে পারে, ফিউ উইকস টু মান্থ, মানে অনেক অল্প, কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত থাকতে পারে প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, তাহলে হুইচ ইমিউনিটি লাস্ট আর লং? অ্যাক্টিভ ইমিউনিটি লাস্ট আর লং টাইম। এটা পরীক্ষায় ধরে কিন্তু, হ্যাঁ লিখে রাখো। আসো এখন আমরা কি বলছি, সেরাম কি, একটু সেরাম আর অ্যান্টি সেরাম একটু লিখে রাখো। সেরাম আর অ্যান্টি সেরাম। সেরাম কি? সেরাম বলছি যে সেরাম হচ্ছে স্ট্র কালার ফ্লুইডস রিমুভিং আফটার দ্য ক্লটিং ম্যাটেরিয়ালস। ব্লাড কালেকশন করার পর ক্লটটাকে রিমুভ করার পর যে স্ট্র কালার ফ্লুইড থাকবে সেটাই হচ্ছে সেরাম। সেরামের মধ্যে কি থাকে? অ্যান্টিবডি থাকে। তাহলে বলছি যে কন্টেইনস এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ অ্যান্টিবডিজ। হোয়াট ইজ অ্যান্টি সেরাম? অ্যান্টি সেরাম কি? অ্যান্টি সেরাম সেরামের এগেইনস্টে না, অ্যান্টি সেরাম কি লিখে রাখো। হোয়াট ইজ অ্যান্টি সেরাম? যেমন বললাম না এটিএস অ্যান্টি সেরাম অ্যান্টিবডি। অ্যান্টি সেরামটা কি? হ্যাজ বিকেম এ জেনারিক টার্ম ফর ব্লাড ড্রাইভিং ফ্লুইড কন্টেনিং অ্যান্টিবডি। বলছে ব্লাড ড্রাইভড ফ্লুইডস, ব্লাড থেকে ফ্লুইডস নেওয়ার পরে, যেমন হচ্ছে একটা মনে করো নরমালি যে কি বলবো ক্যানাইন ডিস্টেম্পার নাকি ধর একটা উদাহরণ দিলাম, ক্যানাইন ডিস্টেম্পার হইলো, হ্যাঁ, বা র্যাবিস ধরো হিউম্যানে হয় ডগ ক্যাটে হয়। এখন এই র্যাবিস ভ্যাকসিনটাকে আমরা হচ্ছে কি করলাম, র্যাবিস ভাইরাসটাকে আমরা হচ্ছে হর্সে দিয়ে দিলাম। হর্সে সাধারণত র্যাবিস কোনো ক্ষতি করে না,
এটা একদম জাস্ট এমনি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। র্যাবিসটা হচ্ছে হর্সে গিয়ে কোনো র্যাবিস করবে না, এই জন্য আমরা কি করলাম, র্যাবিসের অ্যান্টিজেনটাকে হর্সের শরীরের মধ্যে ঢুকাই দিলাম। হর্সের বডিতে 1 থেকে 2 সপ্তাহ থাকার পর সেই অ্যান্টিজেনটা কি করবে, ওখানে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করলো। এখন ওই ব্লাডের মধ্যে কি আছে, ব্লাডের মধ্যে অ্যান্টিবডি আছে হচ্ছে র্যাবিসের। এখন আমরা ওই ব্লাডটা কালেকশন করলাম, ব্লাড কালেকশন করে যেটা পেলাম, যে অ্যান্টিবডিটা পেলাম, সেটাকে আমরা বলবো কি অ্যান্টি সেরাম, বুঝছো, অ্যান্টি সেরাম। ম্যাম হ্যাঁ। এভাবে তো হচ্ছে তাহলে তো মানে ম্যাডাম স্ন্যাকের যে anti-venom তৈরি ভ্যাকসিনটা করা হয় সেটাও তো তৈরি করে। কি করে? কি ম্যাডাম এন্টিভেনম এভাবে তৈরি করা হয় হর্সের Antivenom। শরীরে, মানে আমি এমনি ওই উদাহরণ venom দিলাম, আমার মনে না অ্যাকচুয়ালি উদাহরণটা কার হবে, আমি একটা উদাহরণ দিলাম, এটাই হচ্ছে অ্যান্টি সেরাম, ঠিক আছে, অ্যান্টি সেরাম। টিটেনাস মনে করো হচ্ছে কি বলবো, ডগ ক্যাট সব হয়, হর্সের হয় না, এমনি বলছি বোঝার জন্য। যখন এইটা হচ্ছে হর্সের শরীরে দিয়ে সেখান থেকে কালেক্ট করা হবে ব্লাডটাকে, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিসেরাম। তাহলে অ্যান্টিসেরাম হ্যাজ বিকেম এ জেনারিক টার্ম ফর ব্লাড ড্রাইভ ফ্লুইডস কন্টেনিং অ্যান্টিবডি। ব্লাড থেকে যে ফ্লুইডটা নিলাম তার মধ্যে অ্যান্টিবডি থাকলো, সেটাই হচ্ছে অ্যান্টিসেরাম। হ্যাঁ, অ্যান্টিসেরাম। তাহলে সেরাম, অ্যান্টিসেরাম। এখন আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যে ডেনড্রাইটিক সেল, হ্যাঁ আমি অনেকবারই পড়াইছি ডেনড্রাইটিক সেল। তাই গ্যাসটা কমাই, ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল। আমি 1 মিনিট আসতেছি, হ্যাঁ 1 মিনিট। আজকে সন্তোষ নাই, সন্তোষ কোথায়? আসি রে, আসি, ক্লাসে আসি। আজকে এই তুমি আমি এত চুপ আসছি, কেন বন্ধু? আমি আসছি, আমি আসছি, হ্যাঁ হাত আসছি আমি, হ্যাঁ। ম্যাডাম বাসায় আছে তো, ম্যাডামকে অনেক কিছুই দেখতে হয়, ঠিক আছে। আচ্ছা, কি জানি বলছিলাম, ডেনড্রাইটিক সেল। এখন শোনো, ডেনড্রাইটিক সেল হচ্ছে কি একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। হ্যাঁ, তো ডেনড্রাইটিক সেল গুলা কি বলছি, যে নার্ভে যে নিউরন থাকে তার স্ট্রাকচারের সাথে সিমিলারিটি, সেজন্য এটাকে ডেনড্রাইটিক সেল বলা হয়েছে। এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ডেনড্রাইটিক সেল বলছিলাম যে স্কিনে থাকে, স্প্লেন থাকে, লিম্ফ নোডে থাকে। এখন ওই যে ভ্যাকসিনের সাথে একটু রিলেশন আছে, ওই জন্য একটু একটা কথা বলি, যে ভ্যাকসিন ইনজেক্টেড বিটুইন দ্য স্কিন, যখন ইন্ট্রাডার্মাল ভ্যাকসিনেশন দেওয়া হয়, হ্যাঁ যেমন ইন্ট্রাডার্মাল চামড়া নিচে যখন ভ্যাকসিন দেওয়া হয়, তখন কোন সেলটা প্রথমে কাজ করে সেটা বলার জন্যই বলছি। যখন হচ্ছে ইন্ট্রাডার্মালি কোনো ভ্যাকসিন দেওয়া হবে, তখন কি হবে, হচ্ছে ডেনড্রাইটিক সেলগুলা বেশি বেশি হচ্ছে চলে আসবে। কারণ কি, ডেনড্রাইটিক সেলগুলা হচ্ছে কোথায় থাকে, স্কিনে থাকে, লিম্ফ নোডে থাকে, স্প্লিনে থাকে। তাহলে হচ্ছে প্রথমে যে আসে সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল আসে, হ্যাঁ। এবং এরা কি করে, হচ্ছে সহজেই সেটাকে অ্যাক্টিভেটেড করে অ্যান্টিজেন গুলোকে ইনগাল্ফ করে ফেলে। এখন যদি মাসেলে দেওয়া হয় ভ্যাকসিন, যদি ধরো মাসেলে দেওয়া হলো, সাবকাটে দেওয়া হলো না, তাহলে মাসেলে দিলে হচ্ছে কি হয়, এটা হচ্ছে একটু স্লোয়ার অ্যাকশন হয়। কেন হয়, কারণ হলো যে মাসেলে তো আর ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল গুলা থাকে না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে কোথায় ভ্যাকসিন দিলে তাড়াতাড়ি কার্যকর হয়, এই কথাটা, এটা বইয়ে পাইলাম তো এটা তোমাদেরকে জানালাম। তার মানে যদি মানে সাবকাট অথবা ইন্ট্রাডার্মাল এইখানে যদি ভ্যাকসিনেশন দেওয়া হয়, এটা সহজেই ইফেক্টিভ হয়। কারণ ওখানে হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে ডেনড্রাইটিং সেল গুলো থাকে, সহজেই কাজ করা শুরু করে দেয়। আর মাসলে দিলে কি হয়, একটু স্লোয়ার অ্যাকশন হয়। হ্যাঁ, এটা বলতে চাইছিলাম, মানে এই ইনফরমেশনটা দিতে চাইছিলাম, ঠিক আছে। জি ম্যাম। আর কি পড়াবো, টাইম শেষ হয়ে যাচ্ছে। ম্যাডাম, মোড অফ অ্যাকশন ভ্যাকসিন। মোড অফ অ্যাকশন পড়াবো, সব আমি পড়াই দেবো। কেন, ভ্যাকসিনের মোড অফ অ্যাকশন একটু যদি বলি কিভাবে কাজ করে। এই যে এতক্ষণ যে বললাম, যদি আমি হচ্ছে কি বলে লাইভ ভ্যাকসিন দেই, সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলের সাথে বাইন্ড আপ হবে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করবে, তারপর সাইটোকাইন সেক্রেট করবে, এরপর টি সেল গুলা বি সেলকে স্টিমুলেশন করবে অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য। এটাই তো মোড অফ অ্যাকশন হলো। আরো বলবো? জি ম্যাডাম, আর বলতে হবে না ম্যাডাম, হয়েছে। ওটাই তো, আর কত বলি, সব আমি পড়াই দেবো তো, অন্য সাবজেক্ট কি পড়াবো। আরো আছে মেজারমেন্ট অফ ইফেক্টিভনেস অফ ভ্যাকসিন। একটা ভ্যাকসিন ইফেক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে মেজারমেন্ট করব। থাক ওগুলা, যখন পড়বা তখন শুনবা। শোনো, এখন এই যে বিভিন্ন ধরনের সেরোলজিক্যাল টেস্ট গুলো আছে না, এলাইজা, আমরা যে পড়বো সেরোলজিক্যাল টেস্ট প্র্যাকটিক্যালে, এলাইজা, অ্যাগ্লুটিনেশন টেস্ট, প্রিসিপিটেশন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, ফ্লোরসেন্ট অ্যান্টিবডি টেকনিক, এগুলো যে টেস্ট পড়বো,
এগুলোর মাধ্যমেই তো মেজারমেন্ট করা হয় যে তার শরীরে কতটুকু অ্যান্টিবডি আছে আর কতটুকু অ্যান্টিজেন আছে। একটা ফ্লকে অ্যান্টিজেন ভ্যাকসিন দিলাম বার্ডে, যে নিউক্যাসল ডিজিজের, হ্যাঁ, এখন তার অ্যান্টিবডি টাইটার কত, সাউন্ডটা একটু বন্ধ করো, তার অ্যান্টিবডি টাইটার কত, এটা আমরা এখন কিভাবে দেখবো? টাইটার মানে কি? প্রেজেন্স অফ অ্যান্টিবডি ইন দা ব্লাডে কি পরিমাণ অ্যান্টিবডি আছে, তাহলে সেটা আমরা কিভাবে দেখবো? এই টেস্টের মাধ্যমে দেখবো, যেমন এলাইজার মাধ্যমে দেখতে পারি, হিমাগুলটিনেশন ইনহিবিশন টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো যখন আমরা টেস্ট করবো। আর এটা কি জানি পড়াইতে চাইছিলাম, অনেক পড়াইলাম রে, সব শেষ হয়ে যাচ্ছে তো আমার আর কিছু নাই। আজকে বাদ দেন ম্যাম। হ্যাঁ, অনেক পড়াইছি। তাহলে ভ্যাকসিন সম্পর্কে আমাদের শেষ। হ্যাঁ, না আরেকটু বাকি আছে, এক দু লাইন বলে দিই। এই যে কয়েকটা ভ্যাকসিনের ডেফিনিশন, যেমন টক্সয়েড বললাম, সাব ইউনিট ভ্যাকসিন একটু লিখে রাখো তো। সাব ইউনিট ভ্যাকসিন কি? সাব ইউনিট ভ্যাকসিন বললাম না, যখন একটা মাইক্রো অর্গানিজমের ফ্র্যাগমেন্ট বা পার্টস অফ মাইক্রো অর্গানিজম ইউজ করা হয় সেটাকে সাব ইউনিট ভ্যাকসিন বলতেছি, বা সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন বলতেছি, তাই না? বলছি না এর আগে? আর কনজুগেট ভ্যাকসিন, হ্যাঁ হ্যাঁ, এই নামগুলা লিখে রাখো। সাব ইউনিট ভ্যাকসিন, কনজুগেট ভ্যাকসিন ওই যে বলছি যে কনজুগেট ভ্যাকসিন একটা উদাহরণ দিলাম না, যে ক্যাপসুল পলিস্যাকারাইড ক্যাপসুল অফ ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর দ্য প্রোডাকশন অফ ভ্যাকসিন, একটু লিখে রাখো কনজুগেট ভ্যাকসিন। আরেকটা বলছি কি রিকম্বিনেশন ভ্যাকসিন বা থার্ড জেনারেশন ভ্যাকসিন, যেমন হেপাটাইটিস বি এর एग्जांपल দিলাম। আরেক ধরনের ভ্যাকসিন আছে যেমন নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন, মানে এটা ডিএনএ টাকে সরাসরি ভ্যাকসিন হিসেবে ইউজ করা হবে, কিন্তু এটা এখনো কার্যকর হয়নি। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন নামগুলা শুনে রাখো, পরে নাইলে ভাইবার সময় আকাশ থেকে পড়ে যাওয়া সবাই। একটা সাব ইউনিট ভ্যাকসিন, টক্সয়েড, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, কনজুগেট ভ্যাকসিন, নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন, অনেক পড়াই ফেলছি। রিকমেন্ড ভ্যাকসিন। জি ম্যাডাম, সব পড়ায় ফেলছেন। এমএমআর কি জানো? এমএমআর ভ্যাকসিন জানো? আমি পড়াইছিলাম মনে হয়, না তোমাদের পড়াইনি, আগে যাদেরকে ভাইরোলজি পড়াইছি তাদের পড়াইছি। এমএমআর ভ্যাকসিনটা আরেকবার, মিজেলস, মামস আর রুবেলা ভ্যাকসিন, তিনটাকে একসাথে এমএমআর ভ্যাকসিন বলে। মিজেলস, মামস আর রুবেলা লিখে রাখো এমএমআর, তাহলে রাস্তাঘাটে পরে একটু প্রবলেমে ভোগা মানুষ কি বলবে যে জানো না তোমরা। এমএমআর আর হচ্ছে রুবেলা, তিনটা ভ্যাকসিন একসাথে এগুলো দেওয়া হয় এটাকে। আর ডিটিপি কি জানি বললাম, ডিপথেরিয়া, টিটেনাস আর পারটুসিস, হ্যাঁ এটা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। রুবেলা। ম্যাম কনজুগেট ভ্যাকসিনটা আরেকবার একটু বললে ভালো হতো। কনজুগেট ভ্যাকসিন বলিনি ম্যাম, শুনতে পাইনি তখন, মানে একটু নেটের প্রবলেম হয়েছিল। শেষ। আচ্ছা, কনজুগেট ভ্যাকসিন হচ্ছে হ্যাভ বিন ডেভেলপড ইন রিসেন্ট ইয়ার্স টু ডিল উইথ দ্য পোর ইমিউনো রেসপন্স অফ চিলড্রেন টু ভ্যাকসিন বেসড অন ক্যাপসুলার পলিস্যাকারাইড। কনজুগেট ভ্যাকসিন হচ্ছে যখন ক্যাপসুল, একটা ব্যাকটেরিয়ার ক্যাপসুলটাকে ইউজ করা হবে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যে এখানেই আছে। তার একটু টাইম তো শেষ হয়ে যাবে এখন। এই যে কনজুগেট ভ্যাকসিন হচ্ছে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন কম্পোজড অফ ডিফারেন্ট পলিস্যাকারাইড অফ ক্যাপসুলস অফ ডিফারেন্ট স্ট্রেন অফ সাম মাইক্রো অর্গানিজম। এই যে দেখো কনজুগেট ভ্যাকসিন, এখানে দেখো কনজুগেট ভ্যাকসিন যখন ব্যাকটেরিয়ার, জি ম্যাম, ঠিক আছে। টাইম শেষ হয়ে যাবে তো এখন। হ্যাঁ, আর কি কোনো প্রশ্ন আছে? আমরা কালকে হচ্ছে পড়বো কি, কালকে হচ্ছে আমরা পড়বো মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমাদের? অনেক জোরে ঝড় আসবে, কথা বলো। ম্যাম নেক্সট দিন কোশ্চেন করব আজকে। জি ম্যাম, নেক্সট দিন। আল্লাহ হাফেজ ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকো ম্যাম, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ও আচ্ছা, ফি আমানিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।